যুক্ত হয়েছেন। আমরা 10 বেজে গেছে, তো আমরা শুরু করতে চাই। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা যাদের অনেক ব্যস্ততা শেষ করেও এডুমেক্সের আজকের তার্কি স্কলারশিপ নিয়ে আয়োজিত সেমিনারটিতে অংশগ্রহণ করার জন্য। আমরা হচ্ছে আজকের পুরো স্কলারশিপে আমাদের সাথে স্পিকার হিসাবে আছেন মোহাম্মদ বশিরুল্লাহ, গাজীয়াতি ইউনিভার্সিটির স্কলার, যিনি স্কলারশিপ পেয়েছিল এবং টার্কিতে অনেক বড় একটা কমিউনিটির নেতৃত্ব দিচ্ছে আর কি, এবং স্কলারশিপ সংক্রান্ত অ্যাপ্লিকেশন সংক্রান্ত এই বিষয়ে দীর্ঘদিনের এক্সপার্ট আমাদের সাথে যুক্ত আছেন। আমরা তার কাছ থেকে শুধু স্কলারশিপ নিয়ে নিয়ে না, টার্কিতে একটা ক্যারিয়ার কি হতে পারে, জব কি হতে পারে, আমাদের টোটাল আমাদের লাইফটা কিরকম যেতে পারে, সামগ্রিক বিষয় নিয়ে আমরা আজকে স্যারের কাছ থেকে শুনবো। বশিরুল্লাহ স্যার, শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা কি শোনা যাচ্ছে সবার কাছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। তাহলে আমি আর সময় না নিই, আমি আজকের সেমিনার স্পিকার, গাজীয়াতিব ইউনিভার্সিটির স্কলার, বুর্সার স্কলার বশিরুল্লাহ স্যারকে বুর্সার স্কলারশিপ নিয়ে আজকের তার স্পিচ, নির্ধারিত স্পিচ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। জি, অসংখ্য ধন্যবাদ সোহেব ভাই, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, এবং আপনাদেরকে সকলকে স্বাগতম আজকের আমাদের এই তাকিব বুস্টার স্কলারশিপ সম্পর্কিত এই সেশনে। আমি চেষ্টা করব আজকের সেশনের মাধ্যমে তাকিব বুস্টারের A to Z একেবারে আপনার অ্যাপ্লিকেশন প্রসিডিউর থেকে শুরু করে এখানকার সুযোগ সুবিধা এবং স্কলারশিপ পরবর্তী সময়ে অথবা নাগরিকত্ব নিয়ে কিংবা ফ্যামিলি নিয়ে থাকা সকল বিষয়ে টাচ করার জন্য আমি আহ, এই সেশনের সুবিধার্থে ছোট্ট একটা সংক্ষিপ্ত আমার স্লাইড আছে, আমি সেটা শেয়ার করব যাতে আপনাদের কাছে তথ্যগুলো সঠিকভাবে পৌঁছায় এবং আপনারা যাতে এখান থেকে মোটামুটি কোনো ধরনের ভুল তথ্য ছাড়া সরাসরি যে তথ্যটা, ইম্পর্টেন্ট তথ্যটা আপনারা জানতে পারেন। আমাকে জাস্ট জানাবেন যে আমার স্লাইডটা আপনাদের কাছে শো হচ্ছে কিনা। শো হচ্ছে স্যার, এটা হচ্ছে আমরা কিন্তু সবার মাইক্রোফোন অফ করে রেখেছি। তারা আপাতত প্রশ্ন মানে অ্যান্সার করতে পারবে না, কারণ হচ্ছে নয়েজ চলে আসে তো অনেকের, এই ওকে, জন্য ওকে, আমরা শেষে একসাথে সবার কথা শুনবো। শোনা যাচ্ছে? ওকে, দ্যাটস ভেরি নাইস অ্যান্ড ফাইন। ওকে, আমি কন্টিনিউ করি। শুরুতেই আমি একটু আমার নিজের সম্পর্কে পরিচয় দেই এবং আমার পিছনের ছবিগুলোর একটা ইতিহাস আছে সেটাও আপনাকে বলি। আমার আসলে ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, আমি মাদ্রাসা পড়াশোনা করেছি, আপনারা হয়তো দেখেছেন যে আলদামিতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা। এরপর আমি তুরস্কে আসি 2017 সালে, তার্কি বুস্তারির আন্ডারে পড়াশোনা করি থিওলজি ডিপার্টমেন্টে। তারপরে আমি পোস্ট গ্রাজুয়েট করি ইকোনমিক্স ফ্যাকাল্টিতে, ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড লজিস্টিক ডিপার্টমেন্টে। বাট ইন দ্য মিন টাইম বর্তমানে আমি আবার সেকেন্ড মাস্টার্স করছি, রিসার্চ বেসড মাস্টার্স, ইন্টারন্যাশনাল সরি থিওলজি ডিপার্টমেন্টেই, হিস্টোরি অফ রিলিজনে। আর এই সময়, এই যে আমার পড়াশোনা আজকে প্রায় 9 বছর, এই 9 বছর সময় আমি এক সেমিস্টার কাটিয়েছিলাম ইউনিভার্সিটি অফ লাটভিয়াতে, ফ্যাকাল্টি অফ থিওলজি আর রিলিজিয়ন স্টাডিতে। সেখানে ছিলাম এরাসমাস এক্সচেঞ্জ প্রোগ্রাম, যেটা নিয়ে আমি পরবর্তী আপনার সাথে কথা বলবো যে আপনারা কিভাবে এটাতে উপকৃত হতে পারেন। মানে তুরস্কে পড়াশোনা করা অবস্থায় আপনি কিভাবে আবার ইউরোপের কোনো একটি দেশে পড়াশোনা করতে পারেন। আহ, এই ছবিগুলো দেওয়ার পিছনে যে কাহিনীটা সেটা হচ্ছে গিয়ে, মানুষ, আমরা অনেক সময় মনে করি যে আমাদের স্বপ্নগুলো ছোট, মানে ছোটভাবে চিন্তা করি, অনেকেই অনেক ব্যারিয়ার নিজেদেরকে দিয়ে ফেলি, আমরা আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারি না। আমরা মনে করি যে আমি মাদ্রাসায় পড়াশোনা করছি, আমার জন্য হয়তো বা তার্কিক বুঝতে স্কলারশিপ না, কিংবা আমি হয়তো বা বিভিন্ন দেশে বা অন্য কোনো দেশে আমি স্কলারশিপ পাবো না, আমার জন্য স্কলারশিপ না। সো আমাদের থিঙ্কটা ওইখানে ছোট হয়ে যায়, আমাদের মানে যে মানে চিন্তা চেতনাটা একটা বক্সের মধ্যে আটকে যায়। তো আমি প্রথমেই দিলাম যে এখানে আমি মাদ্রাসা স্টুডেন্ট, সো তুরস্কে মাদ্রাসা স্টুডেন্টরা আসতে পারে, এক পয়েন্ট। 2 নাম্বার হচ্ছে থিওলজি ডিপার্টমেন্ট নিয়েও পড়াশোনা করতে পারে, মানে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট নিয়েও পড়াশোনা করতে পারে, এটা সুযোগ সুবিধা আছে। এবং 3 নাম্বার যে পয়েন্টটা উল্লেখ করলাম এখানে আমি, যে শুধুমাত্র তুরস্কে না, থিওলজি ডিপার্টমেন্টের মতো একটা ডিপার্টমেন্ট যেটাকে সাধারণত ইউরোপে অ্যাভেলেবল না, পাওয়া যায় না, সেই ডিপার্টমেন্টে পড়াশোনা করেও আপনি ইউরোপে যেতে পারবেন। অ্যান্ড এটার একটা প্রতিচ্ছবি হচ্ছে কি আমার পিছনের ব্যাকগ্রাউন্ড গুলো, ঠিক আছে? যেখানে আমি ইউরোপের বিভিন্ন দেশে ঘোরাঘুরি করেছি, সেখানে ছিলাম, সেখানে পড়াশোনা করেছি। সো স্বপ্ন দেখবেন বড় আকারে, যেখানে আপনার স্বপ্নের কোনো সীমা নাই। আর এই জন্যই আমার এই আজকে প্রথমেই আপনাদেরকে একটা মোটিভেশন কিংবা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য যে
এভরিবডি ক্যান উইন দ্য ড্রিমস। ওকে, এটা বলার জন্যই আমি হচ্ছে গিয়ে এই ছবিটাকে এবং আমার এই ছোট্ট পরিচয়টা দিলাম। এর পাশাপাশি আমার যে পরিচয় আছে, আমি তার্কিতে বাংলাদেশ কমিউনিটির মধ্যে যে সবচেয়ে বড় কমিউনিটি যেটা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ টার্কি এর সেক্রেটারি জেনারেল। আমি এখানে স্টুডেন্টদেরকে কাজ করছি আজকে প্রায় 8 বছর যাবত। আমি স্কলারশিপ নিয়ে কাজ করি, স্কলারশিপ যারা তার্কিতে আসে তাদেরকে সহযোগিতা করি। সো এই হচ্ছে গিয়ে আমার সোশ্যাল অ্যাক্টিভিটিস। এর পাশাপাশি আমি এখানে একটি কোম্পানিতে জব করছি ওয়ার্ক পারমিট নিয়ে। এবং এই ওয়ার্ক পারমিটের যে ব্যাপারটা পরবর্তীতে আমি আসবো নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে কিভাবে সহযোগিতা করতে পারে আপনাদেরকে সেটা নিয়ে। সো আমার সংক্ষিপ্ত পরিচয় এতটুকুই। এবার আমরা যাই আমাদের আসলে তার্কি বুস্টারিয়া স্কলারশিপ নিয়ে আপনারা যদি তার্কিতে আসবেন, কিন্তু আপনাদের এই আসার পিছনে বা আমি বলবো যে এই যে একটা গল্প আছে যে আসলে আপনারা কেন আসবেন তার্কিতে। একটা প্রশ্ন আসে না যে পৃথিবীতে এত দেশ, এত ইউরোপের তো এতগুলো কান্ট্রি, সৌদি আরব আছে, কাতার, কুয়েত আছে, তারপর মালয়েশিয়া আছে, অস্ট্রেলিয়া আছে, তাসমান পাহাড়ি দেশগুলো আছে, সব ছেড়ে আপনি কেন তার্কিতে আসবেন? এটা হচ্ছে কি আপনাদের প্রশ্ন। তো আমি এক এক করে আপনাদেরকে একটু ধারণা দিয়ে আসলে কেন তার্কিতে আসবেন, তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে আসলে তার্কিকে চুজ করার পিছনে আপনাদের যে কারণগুলো, তার মধ্যে বেসিক যে কারণগুলো বা প্রধান কারণগুলো সেগুলো কি কি। প্রথমে আসি কোয়ালিটি এডুকেশনে। তুরস্কের আসলে প্রায় 208টা বিশ্ববিদ্যালয় আছে, সরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি কথা কোনো বলিনি আমি। শুধুমাত্র সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 208টা। এবং এখানে হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট পড়াশোনা করছে সারা বিশ্ব থেকে। প্রত্যেক বছর স্কলারশিপ নিয়ে আসে 5,000 স্টুডেন্ট, আপনার শুধু তার্কিক বুস্টারই নিয়ে। এরপরে আবার এখানে অন্যান্য স্কলারশিপ আছে, কেউ ফান্ডিং পায় ছোটখাটো, কেউ হচ্ছে গিয়ে আপনার দিয়ানাতে স্কলারশিপ নিয়ে আসে। সো আমি জাস্ট তার্কিক বুস্টার স্কলারশিপের কথা বললাম, সারা বিশ্ব থেকে প্রায় 5,000 স্টুডেন্ট আসে এখানে তার্কিক বুস্টার স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে। এখানকার এডুকেশন সিস্টেমটা বাংলাদেশের এডুকেশন সিস্টেমের চেয়ে হাজার গুণ আপগ্রেডেড, হাজার গুণে। আমি একটা উদাহরণ মানে কথা বলি যে আমাদের এখানে একজন ভাই ছিলেন যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গোল্ড মেডেলিস্ট ছিলেন। ঠিক আছে, উনি অনার্স মাস্টার্স সেখানে কমপ্লিট করেছেন, তারপর তুরস্কে আসেন, এখানে আপনি মাস্টার্স করেন। মাস্টার্স করার পরে একদিন গল্পের সুরে কথা বলতেছিলাম, তো বলছিলাম যে ভাই আপনার কাছে কি মনে হয় যে তার্কির সাথে বাংলাদেশের এডুকেশন সিস্টেমে কতটুকু পার্থক্য আছে? তো উনি যেটা বললো, আমার কাছে যেটা মনে হইলো, মানে উনি বলতেছে যে আমার কাছে যেটা মনে হইলো তাকে আসার পরে আমি বাংলাদেশে কিছু শিখতে পারি না ঠিক মতো। কেন পারিনি? কারণ আমাদের অতটা ডাইভার্সিটি নাই আসলে, অতটা মানে ওয়াইডলি আমরা আসলে পড়াশোনা করি না বাংলাদেশে, করানো হয় না আর কি সাধারণত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সঙ্গে কথা বলেছি, আমি নিজে ব্যক্তিগতভাবে কথা বলেছিলাম যে আসলে ওদের যে, আমি ছোট করছি না, আমি জাস্ট বলতেছি যে ওদের যে পড়াশোনা করার সময় যে কারিকুলামটা আসলে ওটা কতটা সাবজেক্ট ইনক্লুড করে। তো পরে দেখলাম টার্কিতে একটা ইউনিভার্সিটিতে যে সাবজেক্ট গুলো বা যে টপিক গুলো পড়ানো হয়, এটার অর্ধেক ওখানে বাংলাদেশে পড়ানো হয়, বাকি অর্ধেক পড়ানো হয় না। এটা বাস্তবতা, এটা মিথ্যা কথা বলছি না, আমি বাস্তব কথাই বলছি আপনাকে। এরপরে আমি আসি এখানে আপনার ডাইভার্সিটির ক্ষেত্রে। আসলে টার্কিতে আপনার এমন কোনো সাবজেক্ট যেটা আপনি পড়তে পারবেন না, মানে থিওরি যদি শুরু করে মেরিন ইঞ্জিনিয়ারিং, এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, অথবা হচ্ছে গিয়ে মানে আহ, একটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মধ্যে আপনি কত ডালপালা, আপনি সকল মানে সকল সাবজেক্ট আপনি পড়তে পারবেন। ঠিক আছে, মানে আপনার এমন না যে আসলে একটা সাবজেক্ট শুধুমাত্র আমি ইস্তাম্বুলে পড়তে পারবো বা অন্য কোনো জায়গাতে পড়তে পারবো না, এরকম না। আপনার মোটামুটি 208টা ইউনিভার্সিটির মধ্যে 150-র উপর ইউনিভার্সিটি আছে যেখানে আপনার মোটামুটি মোটামুটি সকল সাবজেক্ট আপনি পাবেন অ্যাভেলেবল। বাংলাদেশে তো এরকম সকল সাবজেক্ট অ্যাভেলেবল না। ইভেন একটা নর্মাল কথা বলি যে ইসলামিক থিওলজি, প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটির মধ্যে ইসলামিক থিওলজি সব সব পাবলিক ইউনিভার্সিটির মধ্যে নাইও আপনার বাংলাদেশে, এটা বাস্তব। সকল পাবলিক ইউনিভার্সিটির মধ্যে নাই এখন বর্তমানে বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটিগুলো বিশেষ করে টেকনিক্যাল এবং হচ্ছে গিয়ে সায়েন্স বেসড সাবজেক্টগুলোকে তারা রাখে, আর বাকিগুলোকে রাখছে না তারা। তো টার্কিতে এরকম নাই, টার্কির টেকনিক্যাল ইউনিভার্সিটির মধ্যেও থিওলজি আছে। যেমন আমি পড়াশোনা করেছি কারাদেনিস টেকনিক্যাল ইউনিভার্সিটি, এটা একটা টেকনিক্যাল ইউনিভার্সিটি, কিন্তু এখানে আপনার লিটারেচার আছে, এখানে আপনার সোসিওলজি আছে, সাইকোলজি আছে, এখানে আপনার থিওলজি আছে, এখানে আপনার জার্নালিজম আছে, মোটামুটি সকল সাবজেক্ট এখানে আছে, সকল সাবজেক্ট। এরপর এখানে মাস্টার্স যখন আপনি পড়তে আসবেন, ঠিক আছে, তখন আপনার তো আর ওই সরাসরি একটা সাবজেক্ট আপনাকে রাখবে না, এর ভিতরে আপনাকে মানে একটা সাবজেক্টের সাব সাবজেক্ট যেগুলো আছে এগুলোর মধ্যে নিয়ে আসবে। একটা উদাহরণ দিই, যে আমার কথা যদি বলি আমি,
আমি অনার্সে পড়াশোনা করার সময় আপনার কি বলে এটাকে, থিওলজির রিলেটেড যে সাবজেক্টগুলো, সাধারণত থিওলজি বলতে আমরা কি বুঝি? কোরআন, হাদিস, তাফসির, ফিক, এই তো। কিন্তু এর বাহিরেও মনে করেন যে ইসলামিক সাইকোলজি, ইসলামিক সাইকোলজি নিয়ে একটা সাবজেক্ট, এবং এটাতে একটা মাস্টার্স এবং পিএইচডি করতে পারবেন আপনি, শুধুমাত্র সাইকোলজি নিয়ে। তাও কোনটা? ইসলামিক সাইকোলজি। এরপর আপনি ইসলামিক ফিলোসফি, ইসলামিক সোসিওলজি, এই যে ব্যাপারগুলো আছে, ঠিক আছে। এখন বাংলাদেশে আসলে ইসলামিক সাইকোলজি নিয়ে কি পিএইচডি করানো হয় কিনা আমি জানি না আসলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার জানা মতে নাই। শুধুমাত্র থিওলজি ডিপার্টমেন্টের আন্ডারে ইসলামিক সাইকোলজি নিয়ে, আমি আমার ডিপার্টমেন্টের কথা বললাম। এর বাইরে ইঞ্জিনিয়ারিং হোক, আর্কিটেকচার হোক, অথবা হচ্ছে গিয়ে আপনার জার্নালিজম হোক, যে কোনো একটা, সেখানে আপনি চুজ করতে পারেন। যেমন এখানে তার্কিতে আমাদের বাংলাদেশি এক ভাই আছেন, যিনি বর্তমানে 6G নিয়ে কাজ করছেন। কিছুদিন পূর্বে তিনি একটা আবিষ্কার করেছিলেন, ড্রোন আবিষ্কার করেছিলেন, যেটা হচ্ছে গিয়ে আপনার ভূমিকম্প এরিয়াতে প্রায় 5 কিলোমিটার জায়গাতে আপনার নেটওয়ার্ক কভার করতে পারে, আমাদের সায়েন্স সাথে। সো আমি যেটা বললাম যে আপনার এখানে রিসার্চ করার জন্য আপনার প্রোগ্রামটার ডাইভার্সিটি অনেক বেশি, যেটা বাংলাদেশে আপনি জানা মিলতে পারবেন না আপনার ডাইভার্সিটি কারণে, কিন্তু এখানে আপনার সেই সুযোগটা দেওয়া হবে আপনাকে। এরপরে আসি আপনার এখানে ক্যারিয়ার অপরচুনিটিস। ক্যারিয়ার অপরচুনিটিস আমি কিছুক্ষণ পরে কথা বলবো, পরের স্লাইডে। আসলে আপনি এখানে আসলে কি করতে পারেন, আপনার কি কি সুযোগ সুবিধা আছে এখানে, আসলে কারা আসতে পারে, এটা আমি একটু বিস্তারিত কথা বলবো, এই জন্য আমি একটু এটাকে স্কিপ করে যাচ্ছি এখন। ঠিক আছে। এরপর আসি এখানে হসপিটালিটি। আসলে তার কিন্তু হসপিটালিটিটা কিরকম, এটা যদি আপনাকে বলি আপনারা হয়তো বা বিশ্বাস করতে চাইবেন না। এটার উদাহরণ দেই। আমি একবার তার্কিতে আসার পরে, অনেক সম্ভবত 2018 সালের কথা বা এরকম একটা সময়ের কথা, তখন বেশ একটা ভালো ক্রাইসিসের মধ্যে যাচ্ছিলাম। আমার কারণ হচ্ছে তখন দেশ থেকে আসছিলাম ওই আপনার করোনার পরে, 19 বা 20-এর কথা আর কি। করোনার পরে বেশ ভালো একটা অ্যামাউন্টের আমি মানে ঋণ নিয়ে ফেলেছিলাম, এবং এটা পরিশোধ করতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। এইরকম একটা ভালো ঝামেলার মধ্যে পড়ছিলাম। তো এইটা শোনার পরে আমার কিছু ফ্রেন্ড, মানে যারা আসলে আমরা বন্ধু বলি, আমাদের ক্লাসমেট, আমি অতবা বলি না, আমার মনে হয় একদিন একটু ইয়ে ছিল, প্রেশার ছিল। তো ওরা তো জিজ্ঞাসা করলো যে কি হলো, মানে কি সমস্যা বা কোনো সমস্যা আছে কিনা জানতাম। তো আমি কিছু বলার পরে তারা মানে আমাকে মানে মানসিক ভাবে, পাশাপাশি হচ্ছে গিয়ে আপনার আর্থিক ভাবে বা অন্য যেভাবে তারা সাপোর্ট করতে পারে সেভাবে সাপোর্ট করছে, উইদাউট এনি মানে এক্সপেকটেশন। এবং মানে এটা এমন না যে তারা আমাকে সহযোগিতা করছে এটা পরে আমাকে ফেরত দিতে হয়েছে, এরকম কিছু না। সকল দিক থেকে হোক, সেটা আপনাকে মানসিকভাবে, হোক সেটা আপনাকে আর্থিকভাবে, হোক সেটা আপনার মানে অন্য কোনো ওয়েতে, আমি হাজার হাজার উদাহরণ দেখছি তাকে। এবং বিদেশিদের ক্ষেত্রে তারা আরো বেশি মানে ওয়াইড, তারা আরো বেশি ওয়াইড। কিভাবে ওয়াইড আমি আপনাকে বলি। আপনার এখানে তারা বিদেশি স্টুডেন্টদেরকে তারা ফরেন স্টুডেন্ট বলে না, তারা তারা বলে মুসাফির, মানে মুসাফির বলে তারা, মুসাফির ছাত্র তারা বলে। যারা তারা এখানে আসছে, আজকের দিনের মুসাফির, কালকে চলে যাবে এখানে, এরকম একটা চিন্তা ভাবনা, তারা মুসাফির মানে ছাত্র বলে বা ভাই বলে। অন্য দেশের অন্য মায়ের একজন ভাই আসছে। আপনি এখানে, আমি আমি নিজের কথা বলি, আমি বিভিন্ন শহরে যাই, তো আমাদের বিভিন্ন অর্গানাইজেশন আছে। তো আমি তাদেরকে বলি যে ভাই, আমি তো শহরে আসছি, এখন তো আমার আসলে যখন স্টুডেন্ট ছিলাম আর কি, তখন তো এরকম হোটেলে গিয়ে থাকার মতো মানে আর্থিক আর্থিক সামর্থ্য আমার ছিল না আমার। তো আমি তো এখানে ধরেন 5 দিন থাকবো বা 4 দিন থাকবো, আসলে হোটেলে গিয়ে তো থাকাটা ইম্পসিবল, এত টাকা কে দিবে? পসিবল না তো। তো তাদেরকে বলতাম, তো তারা কি করতো, কয় এটা কি আমাকে বলতে হবে, মানে আমাকে জিজ্ঞাসা করছে এটা কি তোমাকে বলতে হবে? তুমি আসছো, এটা আমাদের জন্য মানে শেরেফ, মানে আমাদের জন্য একটা মানে গর্ব, আমাদের জন্য একটা মানে ভালো লাগা একটা ব্যাপার, ঠিক আছে। তুমি আসছো, এটা জাস্ট বলছো এনাফ। তোমার থাকা খাওয়ার ব্যবস্থা আমরা করতেছি। তারা অনেক সময় নিজের নিজের ঘর, নিজের ঘরে আমাকে মানে নিয়ে যায়, অথবা হচ্ছে কি বিভিন্ন জায়গাতে, বিভিন্ন অর্গানাইজেশনে, বিভিন্ন মানে বিভিন্ন জায়গাতে তারা থাকার জায়গা ম্যানেজ করে দিত। এরপরে আপনার এদেরকে বিভিন্ন সময় শীত মানে আপনার যে শীতকালীন সময় অনেক সময় স্টুডেন্টদেরকে, যারা স্টুডেন্ট তাদেরকে আপনার ফ্রিতে এরকম জামা, জ্যাকেট, তারপরে অনেক সময় জুতা, কিংবা হচ্ছে গিয়ে আপনার আমি বলবো যে স্টুডেন্টদেরকে গ্যাদারিং করে খাবার দাবার আয়োজন করা, নিজস্ব দেশের খাবারের আয়োজন করা, তারপর হচ্ছে গিয়ে আপনার এই যে ঈদের সময় একটা কমিউনিটির একটা আয়োজন করা। আবার অনেক সময় হচ্ছে গিয়া রমজান মাসে, আমাদের রমজান মাসে এখানে একটা সিস্টেম আছে তার্কিতে, তারা বিভিন্ন প্যাকেট বিতরণ করে। তো যারা যে সকল ফ্যামিলি ওয়াইফ নিয়ে থাকে, স্টুডেন্ট, তাদেরকে একটা বড় রমজানের প্যাকেট দিয়ে যায়, হাদিয়া প্যাকেট, যেটার মধ্যে হয়তো 5 কেজি 10 কেজি জিনিস থাকে, তেল, তারপরে আপনার এই যে ডাল, চাল, তারপর আরো অনেক অনেক জিনিস। তো এখানকার হসপিটালিটি লাস্ট আপনি অনুভব করতে পারবেন এখানে আসার পরে। আপনার কাছে মনেই হবে না যে আপনি বিদেশে আছেন, আপনার কাছে মনে হবে যে এটা একটা দ্বিতীয় দেশ বা দ্বিতীয় কান্ট্রি। সো
দিস কাইন্ড অফ হসপিটালিটি তারা আসলে মানে বহন করে আসে, এটা তাদের ঐতিহ্য। এটা উসমানী খেলাফতের আমল থেকে এটা চলে আসা, এখনো কন্টিনিউ করতেছে। এখন বিভিন্ন দেশে বিভিন্ন বিভিন্ন এলাকাতে গেলে মানুষ আসলে খুবই খুশি হয়, আনন্দিত হয় যে আমাদের বিদেশি একজন ভাই আসছে। ঠিক আছে, আপনি যান, আপনি বসেন, আপনাকে চা খাইতে দিবে, আপনাকে কফি খাইতে দিবে, আপনাকে খাবার জিজ্ঞাসা করবে। সো লাইক অ্যামেজিং একটা প্লেস, একটা এনভায়রনমেন্ট আপনাকে তৈরি করে দিবে। এরপরে আসি হচ্ছে এখানকার যে স্টুডেন্ট হিসাবে আপনি আসলে কি পাবেন। বিভিন্ন শহরে বিদেশি স্টুডেন্টদের জন্য পুরোপুরি একেবারে মওকুফ করে দেওয়া হয় আপনার ট্রান্সপোর্টেশন। আপনাকে 1 টাকা দিতে হয় না। যেন আমি 5 বছর পড়াশোনা করেছিলাম আমার শহরে, আমি 5 বছরে 1 টাকা খরচ করি না আমি ট্রান্সপোর্টেশনের জন্য, কারণ আমার কার্ডটা ছিল ফ্রি। এরপরে আপনার কি বলে এটাকে, স্টুডেন্টদের জন্য যে টার্কিশ এয়ারলাইন্সে ফ্লাইট, আপনি টিকিট কিনবেন, আপনার ইন্টারন্যাশনাল দেশের ভিতরে 10% ছাড় আছে, দেশের বাইরে 20% ছাড়। ঠিক আছে, আপনি যদি যান। এরপরে আরো এরকম মানে বিদেশি স্টুডেন্টদের জন্য যে পরিমাণ সুবিধা আসলে তারা আসলে দেয়, আমি এখনো মাথায় মানে আসতেছে না। এরকম মানে সিএল করলে অনেক অনেক সিএল, এতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি। আমি ইউরোপের প্রায় 10 থেকে 12টা কান্ট্রি ঘুরছি আমি, এতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি আমি দেখি নাই। কত রকমের প্রোগ্রামে গেছি আমরা, মানে আমাদেরকে ফ্রিতে নিয়ে যেত, ফ্রিতে নিয়ে আসতো, ফ্রিতে খাবার দিত, ফ্রিতে আমাদেরকে ঘুরাইতো, বিভিন্ন শহর নিয়ে ট্রিপে নিয়ে যেত, থাকতাম, ঘুরতাম। ইভেন বড় বড় আপনার এমপিদের সাথে, অথবা হচ্ছে গিয়ে আপনার এখানকার রাজনৈতিক ব্যক্তিবর্গ হোক বা সামাজিক ব্যক্তিবর্গ হোক, তাদের সাথে আমাদেরকে নিয়ে মিটিং করাইতো, বসাইতো, কথা বলাইতো। আমরা আসলে লোকালদের সাথে এতটা বেশি কানেক্টেড হয়ে গিয়েছিলাম এখানে থাকার পরে অ্যাজ এ স্টুডেন্ট, মানে মনে হতো না যে আমি আসলে বিদেশে আছি। আপনাকে ভুলাই দিবে যে আপনি বাংলাদেশ থেকে আপনি বিদেশে আছেন, আপনার কাছে মনে হবে যে এটা আপনার নিজস্ব দেশ। এই অনুভূতি আপনার ভিতরে চলে আসবে এদেরই এসব কারণে। এরপরে যারা ভ্রমণ পিপাসু আসলে বাংলাদেশে আসে না, আমরা অনেক সময় একটু বেশি ঘোরাঘুরি পছন্দ করি, তো তার কিছু তাদের জন্য একটা হ্যাভেন। কারণ প্রত্যেকটা শহরের আলাদা আলাদা একটা ইতিহাস আছে, প্রত্যেকটা শহরে আপনার বিভিন্ন আলাদা আহ ঐতিহাসিক নিদর্শন বহন করে। যেমন আমার পিছনে যদি দেখেন আপনি, এখানে একটা হচ্ছে গালাতা গালাতা টাওয়ার। এই গালাতা টাওয়ার থেকে আপনি চারদিকে তাকান, বিভিন্ন মসজিদ, বিভিন্ন স্থাপনা, পাশে চার্চ হোক আপনার, তারপর হচ্ছে গিয়ে মসজিদ গুলো হোক, আয়া সোফিয়া মসজিদ হোক, সুলেমানিয়া মসজিদ হোক, সবকিছু আপনার ইস্তাম্বুলে একটা একটা শহরের মধ্যে। এরপরে আপনি একটু ভিতরে আসেন, আপনি যদি আসেন আপনার এই যে সিরিয়ান বর্ডারের পাশে, 100 বর্ষ মানে 100 বছরের পুরাতন মাদ্রাসাগুলো। কারণ মাদ্রাসাগুলো আপনারা যদি খেয়াল করেন অথবা জানেন যে প্রথম স্থাপনাগুলো, মাদ্রাসার যে স্ট্রাকচারটা একটা তাকিতে হয়েছিল এখানে মারদিন শহরে বা দিয়ারবাকর শহরে। ওই শহরে ওই মাদ্রাসাগুলো ওই 1400 সাল থেকে 1500 সাল থেকে 10 1000 বছর পুরাতন মাদ্রাসাগুলো এখন এখানে এখানে এখন আছে। আপনি এগুলো ঘুরতে পারবেন, এইটা হিস্টোরিক্যাল প্লেসেস। এরপরে আপনার মানে সি, ব্ল্যাক সি আছে, মেডিটেরিয়ান সি আছে, অথবা হচ্ছে কি আপনার অন্যান্য জায়গা আছে। আপনি সি বিচ দেখতে চান, ওটা আপনি পারবেন। আপনি যদি হিস্টোরিক্যাল প্লেস দেখতে চান আপনি পারবেন। আপনি যদি কালচারাল হেরিটেজ দেখতে চান আপনি পারবেন। মানে টার্কির প্রত্যেকটা অঞ্চল এক একটা ইতিহাস বহন করে। এত বিশাল একটা অঞ্চল, মানে আপনার বাংলাদেশের চেয়ে 5 গুণ বড় টার্কি দেশটা আর কি। তো এই প্রত্যেকটা অঞ্চলে আপনার ঘোরার জন্য অনেক কিছু অনেক কিছু আছে। আমি প্রায় 20টার বেশি শহর ঘুরছিলাম টার্কিতে। সো আমার কাছে যেটা মনে হয়েছে যে ঘোরাঘুরির জন্য, মানে আপনি ইউরোপে গেলেন, আমি ইউরোপে ঘুরছি, ইউরোপে হয়তো বা একটা দেশের মধ্যে এতটা বেশি আপনার হেরিটেজ নাই। স্পেসিফিক কিছু জায়গাতে আছে হেরিটেজ, বাকি শহরগুলোতে পুরাতন পুরাতন নর্মাল একবারে নর্মাল জিনিস। কিন্তু টার্কির যে ইতিহাসটা তারা বহন করে, এটা এত বেশি ইতিহাস অন্য কোনো দেশে আমি আমি আসলে পাইনি। আপনি 10টা দেশ ঘুরান, একটা ইতিহাস পাবেন আপনি, একটা মানে বান্ডিল পাবেন, আপনি বলতে পারেন একটা প্যাকেট পাবেন। আর তার্কিশ একটা দেশের মধ্যে ওই সবগুলো পাবেন আপনি এখানে। এরপরে আসি এখানে আসলে আপনার ক্যারিয়ার অপরচুনিটিস, যেটা একটু আগে কথা বললাম আর কি করতে পারেন আসলে এখানে। প্রথমে আসি একাডেমিশনের ব্যাপারে। ঠিক আছে, বিগত 2 বছরে বাংলাদেশে প্রায় 10 থেকে 15 জন আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় নিয়োগ পেয়েছেন। 10 থেকে 15 জন জাস্ট 1 বছর বা 2 বছরে, এই 2 বছরের মধ্যে। এর আগে তো আছেই। টার্কিতে অলরেডি 20 জনের উপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, টার্কির এখানকার লোকাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেছেন। এর বাহিরে ইউরোপে বলেন, আমেরিকাতে বলেন, আমাদের টার্কি থেকে গ্রাজুয়েট হয়ে এখান থেকে পিএইচডি করে বর্তমানে হয় পোস্টডক করতেছেন, অথবা ওখানে ওনারা মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেছেন। কানাডাতে শিক্ষক শিক্ষক আছেন আমাদের নাজিম ভাই আছেন, তারপর হচ্ছে গিয়ে আপনার আমেরিকাতে আপনার ফ্লোরিডাতে আছেন আমাদের বাহাউদ্দিন ভাই, তারপরে বাহরুল ইসলাম ভাই, তারপরে আপনার টার্কিতে তো এখানকার লোকালই আছে, আপনার জাপানে আছে, আপনার সৌদি আরবিয়াতে আছে, মানে তারপরে কাতারে আছে। তো
একাডেমিশিয়ান হওয়ার জন্য তাকে এটাকে আপনার বলবো যে একটা হ্যাভেনের মতো বলবো। আপনার এখানে রিসার্চের জন্য এত বেশি আপনার ম্যাটেরিয়ালস, এত বেশি রিসোর্স আছে আপনার, এত বেশি লিটারেচার আছে আপনার কাছে, যে আপনি আসলে মানে এখানে বসে বসে সারা বিশ্বের সবকিছু আপনি রিচ করতে পারবেন। এবং এখানকার লাইব্রেরিগুলো, এখানকার আপনার যে ইউনিভার্সিটির যে লাইব্রেরিগুলো, অনলাইন লাইব্রেরিগুলো, আপনাকে, আপনি রিসার্চ করতে চান আপনাকে সকল অ্যাক্সেস দিয়ে দিবে, সকল অ্যাক্সেস দিয়ে দিবে আপনাকে। ব্রিটিশ আর্কাইভের আপনাকে অ্যাক্সেস দিয়ে তারা নিয়ে আনিয়ে দিবে আপনাকে, বলবে যে তুমি রিসার্চ করবা, ব্রিটিশ আর্কাইভের যে অ্যাক্সেসটা এটা আমি তোমাকে বিশ্ববিদ্যালয় থেকে আমি তোমাকে নিয়ে আসবো। ঠিক আছে? ইউরোপের বা আমেরিকার কোনো একটা বিশ্ববিদ্যালয়ে আপনি ইয়ে করতে চান, ওদের ওদের লাইব্রেরিতে আপনি এনরোল করতে চান, ওরা আপনাকে এর ব্যবস্থা করে দেবে। ঠিক আছে? সো মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার একাডেমিশিয়ান হওয়ার জন্য বা একাডেমিক লাইফে থাকার জন্য তার্কিতে আপনার জন্য একটা জান্নাতের ব্যবস্থা করে দেওয়া আছে এখানকার সিস্টেমটা। এরপরে আসি আপনার অন্য দেশে আপনি মুভমেন্ট করা। যেমন আমি উদাহরণ বলি, আমি এরাসমুসে গেছিলাম। তো এরকম আমার অনেক স্টুডেন্ট এরাসমুসে যায়। তো গিয়ে তারা ওই ইউনিভার্সিটির সাথে কথাবার্তা বলে আসে। এরপর এখান থেকে আসার পরে মাস্টার্সে সরাসরি এখান থেকে চলে যায়। আপনার পিএইচডি তো এখান থেকে সরাসরি চলে যায়, মানে ইজিলি চলে যায়। কারণটা কি, তার আগে থেকে কথাবার্তা বলে আসে বা তারা রিচ করতে পারে। এবং এখানকার যে সার্টিফিকেটটা, এটা আসলে ইউরোপিয়ান সার্টিফিকেটের সাথে মানে সেম সেম ভ্যালু মানে ইয়ে করে। ক্রেডিট সিস্টেমটা, ইসিটিএস, ইউরোপিয়ান ক্রেডিট সিস্টেম যেটা আছে, গ্রেডিং সিস্টেমটা, এটা তার্কির এখানকার ইউনিভার্সিটির গ্রেডিং সিস্টেম, ইউরোপিয়ান ইউনিভার্সিটি গ্রেডিং সিস্টেম সেম। যার কারণে এখান থেকে শিফট করাটা আপনার জন্য আরো বেশি ইজি। পাশাপাশি বাংলাদেশ থেকে মনে করেন আপনার জার্মানিতে যদি আপনি যান, সেখানে আপনাকে অ্যারাউন্ড 2 ইয়ার্স, 1 ইয়ার্স আপনাকে অপেক্ষা করতে হয় ভিসা পাওয়ার জন্য, তাই না? এখানকার যার তার্কির যে ব্যাপারটা সেটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। এখান থেকে আপনি 2 সপ্তাহের মধ্যে আপনি ভিসার জন্য আপনি ইয়ে পাবেন, স্লট পাবেন। আমেরিকার জন্য আপনি, আমার আমার মনে আছে আমি যখন অনার্সে পড়াশোনা করতাম, আমার একজন ভাই ছিল, তিনি পিএইচডি করতো। তো উনি জাস্ট একদিনের মধ্যে মানে আবেদন করছে, জমা দিছে ডকুমেন্টস, একদিনের মধ্যে উনি ভিসা পাইয়া পরের সপ্তাহে উনি মানে আমেরিকাতে ফ্লাই করছিল। ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যদি চান এখান থেকে পৃথিবীর যে কোনো দেশে আপনি মুভ করতে পারেন। কারণ হচ্ছে কি, পৃথিবীর মোটামুটি সব দেশের আপনার এম্বাসি তার্কিতে আছে। এমন না যে আপনাকে ইন্ডিয়া যেতে হবে বা হচ্ছে অন্য কোনো এরকম আশেপাশে কোনো দেশে গিয়ে ওখান থেকে আবেদন করতে হবে, ব্যাপারটা এরকম না। তার্কিতে মোটামুটি সব দেশের এম্বাসি আছে, সব দেশের এম্বাসি আছে। সো আপনার এখান থেকে অন্য দেশে মুভ করাটা আরো আরো ইজি। এরপর আসি সিটিজেনশিপের জন্য। এখানে যদি আপনি 5 বছর থাকেন, আমি যেটা এখন বলতে আসছিলাম যে ওয়ার্ক পারমিট নিয়ে আপনারা আগের কথার সাথে এখন কথা একটু মোটামুটি কানেক্ট করতে পারবেন। কিরকম? আপনি তাকে থাকতে হবে 5 বছর। এই 5 বছরের মধ্যে যদি আপনি সর্বোচ্চ 364 দিন আপনি দেশের বাইরে থাকেন, এবং 5 বছর যখন আপনার পূর্ণ হচ্ছে ওই সময় যদি আপনার ওয়ার্ক পারমিট থাকে, আপনি সাথে সাথে আবেদন করতে পারবেন নাগরিকত্বের জন্য। আর কিছু লাগবে না, এনাফ। আপনার ওয়ার্ক পারমিট আছে, আপনি 5 বছর তাকিতে ছিলেন, শেষ, আপনি আবেদন করতে পারবেন। অথবা আপনার যদি মনে হয় যে না, আপনার এখানে কোনো, আপনি মেয়ে পাইলেন বা আপনার যদি কোনো ছেলে পাইলেন তার্কিশ, যারা তার্কিশ নাগরিকত্ব পাইছে বা নাগরিকত্ব আছে, তাহলে আপনি তাদের সাথে বিয়ে করলেন, 3 বছরের মাথায় আপনি নাগরিকত্ব পেয়ে যাবেন। অথবা আপনার কাছে যদি টাকা থাকে অনেক কিছু, আপনি যেখানে যদি ইনভেস্ট করতে চান, তাহলে 4,50,000 ডলার যদি আপনি ইনভেস্ট করতে পারেন, প্রায় প্রায় 5-6 কোটি টাকা, 7 কোটি টাকার মতো, এরকম কিছু একটা যাই হোক। তো এই টাকা যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি এটা ইনভেস্ট করলে তার কিতে আপনি এখানকার নাগরিকত্ব 2 বছরের মধ্যে পেয়ে যাবেন। এই হচ্ছে গিয়ে সিটিজেনশিপের ব্যাপারটা। এবার আসি এন্টারপ্রেনারশিপের মধ্যে। তার্কির এখানে সরকারিভাবে এন্টারপ্রেনার যারা আছে তাদেরকে সহযোগিতা করা হয় বিভিন্ন ব্যাপারে। মনে করেন যে আপনি একটা কোম্পানি খুলছেন, এখন আপনার একটা গাড়ি লাগবে। তো তারা বলতেছে যে ঠিক আছে, তুমি গাড়ি নাও, তুমি একটা গাড়িতে ভাড়া নাও, এটা তেল খরচ যেটা আসবে ওইটা তুমি আমাদেরকে ফ্রি, মানে একটা ইয়া দিও, এখান থেকে আমরা তোমাকে সহযোগিতা করবো। অথবা আপনি মনে করেন যে আপনি একটা কোম্পানি খুলছেন, এখন আপনি একটা এক্সিবিশনে যাবেন, আপনি এক্সিবিশনে গিয়ে আপনি আপনাকে মানে ইয়ে করবেন যে ঠিক আছে, আমি এক্সিবিশনে আসছি, আমি এই কাজগুলো করি। এই যে এক্সিবিশনে যাওয়াটা, আপনি যদি আবেদন করেন, তাহলে আপনাকে এক্সিবিশনে যাওয়ার, ওই এক্সিবিশনের যে খরচটা হবে এক্সিবিশনে, ওই খরচের একটা একটা পার্সেন্টেজ আপনাকে তারা মানে গভর্নমেন্ট পে করে দিবে। আপনাকে সহযোগিতা করবে যে তুমি দাঁড়াও, তোমার কোম্পানিকে নিয়ে তুমি দাঁড়াই রাখো। তারপরে হচ্ছে গিয়ে আপনার এখানকার, আমি বলবো যে ইস্তাম্বুলটা হচ্ছে গিয়ে বিজনেস হাব। এটা আপনি সহযোগিতা বলি একবারে। কারণ হচ্ছে গিয়ে ইস্তাম্বুলে এমন কোনো সেক্টর না যে সেক্টরে এক্সিবিশন হয় না, এমন কোনো সেক্টর নাই। এর চেয়ে বড়, এখানে এক্সিবিশন হয় না ব্যাপারটা এরকম না, যে এক্সিবিশন হয় কিন্তু এখানে কোন কোম্পানিরা আসে। এখানে চায়না থেকে কোম্পানি আসে, এখানে ইন্ডিয়া থেকে কোম্পানি আসে, আমেরিকা থেকে কোম্পানি আসে, ইউরোপ থেকে কোম্পানি আসে। তো ওরা মোটামুটি পুরো সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তারা কোম্পানিরা এখানে আসে, আইসা এদের স্টলগুলো খুলে। তো আপনি ওদের সাথে যদি
কানেক্ট করতে হয় আপনাকে, মনে করেন যে মানে এক্সিবিশন ছাড়া, তাহলে আপনাকে অনেক কষ্ট করতে হবে। মানে এখানে ওখানে যোগাযোগ করতে হবে, অনেক সময় আপনাকে রেসপন্স করবে না, যেটা আপনি কোলাবোরেশন করতেছেন, আপনি ডিলারশিপ নিচ্ছেন। কিন্তু এখানে ওদের এক্সিবিশন সেন্টারে গিয়ে আপনি যদি ওদের সাথে যোগাযোগ করেন, তাহলে ওরা আপনাকে মোটামুটি আহ ভালোভাবে আপনাকে গ্রহণ করবে এবং আপনার সাথে কাজ করতে আগ্রহী হবে। সো ওদের কাছে রিচ করা আপনার জন্য আরো সহজ হয়ে যাবে। এরপর আসে এখানকার পার্ট টাইম জবের ক্ষেত্রে। অ্যাজ এ স্টুডেন্ট একটু পার্ট টাইম জব করাটা কঠিন আসলে, তবে অসম্ভব না। আপনি এখানে টিউশনে পড়াতে পারবেন, এখানে আপনি ইংরেজি পড়াতে পারবেন, অথবা আপনি যদি ম্যাথমেটিক বা আপনার যদি ফিজিক্স ভালো থাকে আপনি ভালো পড়াতে পারবেন অনলাইনে, বা অফলাইনে স্টুডেন্ট পড়াতে পারবেন। পাশাপাশি আপনার যদি মনে হয় যে আমার টাকা আরো বেশি লাগবে, তাহলে আপনি বিভিন্ন রেস্টুরেন্ট আছে, অথবা হচ্ছে গিয়ে বিভিন্ন পার্ট টাইম জব যেগুলো আছে, আমরা ছোট জব বলি এগুলোকে, ছোট চাকরি বলি, ওগুলো করতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনার পড়াশোনা একটু মানে খারাপের দিকে যাবে, কারণটা আপনার হচ্ছে টার্কিতে আসলে পড়াশোনার কোয়ালিটি যেরকম বেশি, মানে তেমনই চাপটাও বেশি। সো এখানে আমি আসলে প্রেফার করি না অ্যাজ আ স্টুডেন্ট খুব বেশি সময় জব করার জন্য প্রেফার করি না। আপনি এক্ষেত্রে কি করতে পারেন, সামারে জব করতে পারেন। সামারে 3 মাস টানা জব করলে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আপনার চলে আসবে আপনার হাতে। ওই অ্যামাউন্ট দিয়ে আপনি বাকি 10 মাস বা 8-9 মাস আপনি চলতে পারবেন। ঠিক আছে। অথবা ছোটখাটো, তখন ওই 9 মাসে ছোটখাটো কোনো জব করে আপনি চলতে পারবেন, সপ্তাহে 2 দিন জব করেন, কোনো সমস্যা নেই, এনাফ। কিন্তু পড়াশোনা করতে হবে আগে, পড়াশোনা করতে পারলে এটা আপনার জন্য সুবিধা। আর এর পাশাপাশি এবার আসলে আপনার পার্ট টাইম জব করেন, ফুল টাইম জব কি হবে? আপনি যদি কোয়ালিটি থাকে আপনার মধ্যে, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড ফ্যাক্ট করে না আসলে এখানে। ঠিক আছে। মানে মনে করেন যে আমার আমার ব্যাকগ্রাউন্ড যদি আমি বলি, আমি তো থিওলজি ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করছি। ঠিক আছে। কিন্তু এর পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমার বেশি ছিল। আমার এক্সট্রা স্কিল ছিল মোটামুটি কিছু, আমার ল্যাঙ্গুয়েজ ছিল আমার। তো যার কারণে আমার ক্ষেত্রে জব পাওয়াটা আরো ইজি হয়েছে। এখানকার আপনি এজ এ সেলস ম্যানেজার আপনি জব পাইতে পারেন, আপনি প্রজেক্ট ম্যানেজার জব জব করতে পারেন, যেটা আমি করতেছি বর্তমানে। অথবা আপনি অন্যান্য জায়গাতে, মানে বেসরকারি চাকরিগুলোতে আপনি জব করতে পারবেন। আপনার এখানে ডিপার্টমেন্ট ফ্যাক্ট না যে আপনাকে ইঞ্জিনিয়ার হইতে হবে, আপনি ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার হলে আপনি ইঞ্জিনিয়ার চাকরি করেন সমস্যা নাই, কিন্তু অন্য ডিপার্টমেন্টে যারা আছেন তারাও আসলে জব করতে পারেন। সেলস ম্যানেজার হোক, আপনার যদি কমিউনিকেশনটা ভালো হয়, আপনার আপনার যদি প্রেজেন্টেশন স্কিলটা ভালো হয়, অথবা আপনি যদি কারোর সাথে কাউকে মানে মোটামুটি ম্যানিপুলেট করতে পারেন, দেন আপনার এই আসলে জবটা আপনার জন্য ইজি হয়ে যাবে, জব পাওয়াটা, জব করাটা। ঠিক আছে। অথবা হচ্ছে কি আপনার মনে করেন যে ভালো আছে, আপনার কোঅর্ডিনেশনটা ভালো আছে প্রজেক্টের। ঠিক আছে। আপনি যে কোনো একটা জায়গাতে, মানে যে কোনো একটা কোম্পানিতে আসলে আপনি প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে জব জয়েন করতে পারবেন। এখানে বিভিন্ন আবার ইয়েও আছে, এজেন্সিও আছে। ঠিক আছে। তারা আবার এইসব ক্ষেত্রে স্টুডেন্টদেরকে নেয়। তো পড়াশোনার পরে আপনি যদি চান আপনি ব্যবসা নিজে খুলতে পারবেন, আপনি যদি চান আপনি ব্যবসা করতেও পারবেন, বা আপনি যদি চান জবও করতে পারবেন। সো ফ্যাসিলিটিস অ্যাভেলেবল, অ্যাভেলেবল ফ্যাসিলিটিস, কেউ এখানে জব ছাড়া থাকে না, এবং মোটামুটি একটা ডিসেন্ট অ্যামাউন্ট দেয়, যে অ্যামাউন্ট দিয়ে আপনি আপনার সংসার নিয়ে চলতে পারবেন। এবার আসি আসলে স্কলারশিপ নিয়ে। আমরা এতক্ষণ কথা বললাম যে তার্কিতে আসলে আসার পরে আপনার কি হবে, তার কি কি আপনাকে কি অপরচুনিটি দিচ্ছে। কিন্তু এই যে স্কলারশিপটা আসলে পাবেন কিভাবে, তার কি বুস্টার স্কলারশিপ, ওইটার আগে আসবো যে তার কি এখানে বুস্টার স্কলারশিপ পাইলে আপনার কি কি ফ্যাসিলিটিস আপনাকে দিচ্ছে আসলে। ফ্যাসিলিটিস, প্রথম কথা হচ্ছে গিয়ে টিউশন ফি সম্পূর্ণ ফ্রি। মোটামুটি আপনার আহ, ধরেন 50,000 করে বা 60,000 করে, 1 লাখ করে যদি আপনার টিউশন ফি হয়, আপনার 4 বছরে মোটামুটি 8 লাখ টাকা 7 লাখ টাকা আপনার টিউশন ফি আপনার বেঁচে যাবে। যে কোনো ডিপার্টমেন্ট, অ্যাকোমোডেশন আপনার ফ্রি। আপনি যেদিন আসবেন এখানে, সেদিন থেকে শুরু করে আপনার যেদিন আপনার পড়াশোনা শেষ হবে, সেদিন পর্যন্ত অ্যাকোমোডেশন সরকারি বা বেসরকারি বিভিন্ন ডরমিটরি আছে, ওখানে আপনার ফ্রি। ওই অ্যাকোমোডেশনের মধ্যে আপনার সকালের খাবার, সকালের নাস্তা এবং রাতের খাবার ফ্রি আছে। সো আপনি সকালে নাস্তা করবেন, মানে রেডিমেড থাকবে, আপনি গিয়ে নাস্তা করবেন, রাতের নাস্তা করবেন, দুপুরের খাবারটা আপনি খাবেন ভার্সিটিতে। ভার্সিটিতেও একটা মিনিমাম অ্যামাউন্টে আপনার খাবারটা দিবে। মানে মনে করেন যে যে খাবারটা বাহিরে আপনার 500 টাকা, এই খাবারটা আপনার ভিতরে 50 টাকা। বড় একটা ঘাটতি তারা দিয়ে স্টুডেন্টদেরকে এই ফ্যাসিলিটিসটা প্রোভাইড করে। হেলথ ইন্স্যুরেন্স, আপনি যেদিন আসবেন সেদিন থেকে শুরু করে আপনি যেদিন চলে যাবেন সেদিন পর্যন্ত আপনাকে হেলথ ইন্স্যুরেন্স কভার করবে। হেলথ ইন্স্যুরেন্স আসলে কি? মানে মনে করেন আপনি অসুস্থ হয়ে পড়ছেন, তো এই সময়টাতে আপনি যদি আহ, অন্য কোনো মানে বেসরকারি মানে ইতে যান, হসপিটালে যান, বা হচ্ছে গিয়ে অন্য কোথাও যান, তো আপনাকে বড় একটা অ্যামাউন্ট টাকা দিতে হবে আপনাকে। সকল টেস্টের জন্য টাকা দিতে হবে, আপনার ডাক্তারের জন্য টাকা দিতে হবে, আপনার তারপরে হচ্ছে গিয়ে ওষুধের জন্য টাকা দিতে হবে। সরকারি হসপিটালগুলোতে টার্কিতে অ্যাভেলেবল, প্রত্যেকটা শহরে মিনিমাম 4-5টা করে হসপিটাল আছে, সরকারি হসপিটাল। এবং ওই হসপিটালগুলো এমন না যে আপনার আসলে একটা দুইটা মানে পলিক্লিনিক তারা রাখে।
মোটামুটি সকল ধরনের আপনার সুযোগ সুবিধা সেখানে পাবেন। হেলথ ইন্স্যুরেন্সে সকল ধরনের ট্রিটমেন্ট ফ্রি, সব ট্রিটমেন্ট। আপনি এক্স রে করেন, আপনি ব্লাড টেস্ট করেন, আপনি এখানে এমআরআই করেন, আপনি অন্য কোনো যাই করেন না কেন সবকিছু ফ্রি। ডাক্তারের কোনো ফি দিতে হবে না। ইভেন যখন আপনি আপনার ট্রিটমেন্টের পরে ওষুধ নিবেন সেখান থেকে প্রায় মাঝে মধ্যে 80%, মাঝে মধ্যে 50% পর্যন্ত ওষুধ তারা আপনাকে মানে ফ্রি করে দেয়। মানে মনে করেন যে একটা ওষুধ দাম 100 টাকা, 80% ফ্রি, আপনার কাছে তারা 20 টাকা নিবে মাত্র। সো দিস ইজ হেলথ ইন্স্যুরেন্স, যেটা তাকে কভার করে, মানে পুরো এই সময়টাতে কভার করবে তারা। এরপরে যে বছর আপনি আসবেন টার্কি থেকে, টার্কিতে আসবেন সরি, বাংলাদেশ থেকে, ঢাকা এয়ারপোর্ট থেকে আপনি যে শহরে যাবেন ওই শহরে যাওয়া পর্যন্ত একটা রাউন্ড টিকিট ফ্রি। এবং আপনি যে বছর শেষ করবেন ওই বছর আপনাকে আবার আপনার শহর থেকে একবার আপনার বাংলাদেশে ঢাকা পর্যন্ত এটা মানে আপনার যে ওয়ান্স অফ রিটার্ন টিকিটটা তারা ফ্রি দিবে, টার্কিশ এয়ারলাইন্স দিবে। এবং এর মাঝে যদি আপনি দেশে যেতে চান সেটা আপনার নিজের খরচ। আপনি দেশে যেতে পারবেন না ব্যাপারটা এরকম না, দেশে যেতে পারবেন বাট নিজে খরচে যেতে পারবেন আপনি। এরপর এখানকার আপনার ইউনিভার্সিটি এবং প্রোগ্রাম প্লেসমেন্ট এটা কিরকম আপনাকে বলি। অন্যান্য দেশে মনে করেন আপনারা টিচারকে আগে প্রথমে মেইল করেন, তারপর টিচারকে কনভিন্স করে দেন আপনারা স্কলারশিপ যদি পান তাহলে আপনারা যান, তাই না? কিন্তু তার কিন্তু এরকম না, তার কিন্তু একটা সেন্ট্রাল সিস্টেম। ওখানে আপনি আবেদন করবেন, 12টা ইউনিভার্সিটি চয়েস করবেন, এবং 12টা ইউনিভার্সিটির মধ্যে আপনি কয়েকটা ধরেন 4-5টা সাবজেক্ট চয়েস করবেন। মনে করেন যে প্রথম চয়েস করলেন আপনি ইন্টারন্যাশনাল রিলেশন, কোন ইউনিভার্সিটি? ইস্তাম্বুল ইউনিভার্সিটি। সেকেন্ড চয়েস ইন্টারন্যাশনাল রিলেশন, ইস্তাম্বুল ইউনিভার্সিটি। থার্ড চয়েস সোসিওলজি, আঙ্কারা ইউনিভার্সিটি। এরকম করে মোটামুটি 12টা ইউনিভার্সিটি আপনি চয়েস দিতে পারবেন। এই 12টা ইউনিভার্সিটির মধ্যে আপনি চাইলে 12টা সাবজেক্ট চয়েস দেন, কোনো সমস্যা নেই। সেখান থেকে আপনাকে তারা মানে একটা ইউনিভার্সিটিতে প্লেসমেন্ট করে দিবে। এরপরে এই সকল সুবিধার বাহিরে আপনার মধ্যে আবার পকেট খরচ দেবে আপনাকে 4,500 লিরা বর্তমানে। এই এখন এখন পর্যন্ত দিচ্ছে, আগামী জানুয়ারি মাসে সেটা আবার বাড়বে অবশ্যই। তো 4,500 লিরা আপনাকে দিবে তারা, মানে হাত খরচ, এই সবকিছুর বাহিরে। অনার্সের জন্য, মাস্টার্সের জন্য 6,000 লিরা, এবং পিএইচডির জন্য দিবে 9,000 লিরা। এরপরে আবার আইএসডিবি একটা স্কলারশিপ আছে, মানে সেম একই একই অ্যাপ্লিকেশনের মধ্যে আইএসডিবি স্কলারশিপ। তারা শুধুমাত্র একটা জিনিস আপনাকে অফার করবে না, সেটা হচ্ছে অ্যাকোমোডেশন। মানে আপনাকে ডর্ম দিবে না, মানে ডর্মের ফ্যাসিলিটিস দিবে না, বাকি সবকিছু দিবে। তো যেহেতু তারা ডর্ম দিচ্ছে না আপনাকে, সেক্ষেত্রে তারা করে কি, তারা মানে বলে যে ঠিক আছে আমরা তোমাকে টাকা দিই, তুমি নিজে গিয়ে থাকো ডরমিটরিতে, বা তুমি নিজে গিয়ে বাসায় থাকো। তো তারা $350 দেয় স্টাইপেন্ড অনার্সের জন্য, $500 দেয় হচ্ছে মাস্টার্সের জন্য, $700 দেয় হচ্ছে পিএইচডির জন্য। আর এর বাইরে আরেকটা হচ্ছে কি আপনার রেন্ট দেয়। রেন্টটা কিরকম যে আপনি অনার্স অনার্স না মাস্টার্স এবং পিএইচডি ক্ষেত্রে, যদি আপনি মাস্টার্সে পড়েন এবং পিএইচডিতে পড়েন, তাহলে আপনার একটা সুবিধা হচ্ছে কি 1 বছর পরে মানে ল্যাঙ্গুয়েজ কোর্সের পরে তারা বলবে যে তুমি চাইলে বাসা নিতে পারো। বাসা বলতে কি আপনার ওই যে নিজের একা মানে পুরো একটা নিজের বাসা না, মানে কারোর সাথে শেয়ারে আপনি বাসা নিলেন, মানে দুইটা রুমে বাসা নিলেন, দুজন থাকলেন, এরপরে বাসা নিতে পারেন। ওই বাসাতে আপনাকে সুবিধা একটু হচ্ছে কি এরকম যে তারা আপনাকে 6,500, 6,000 লিরা নাকি 9,000 লিরা সম্ভবত তারা আপনাকে রেন্ট দিবে, যে আলাদা করে। তখন আপনাকে অ্যাকোমোডেশন দিবে না, আপনার ডর্মটা ক্যান্সেল করে আপনাকে বাসা ভাড়া দিবে। আইএসডিবি তো বললাম, আইএসডিবি তারা ডরমিটরি দেয় না। তো এই ডরমিটরি জায়গাতে তারা আপনাকে টাকা দিচ্ছে অলরেডি $350। এরপরে 1 বছর একটা ল্যাঙ্গুয়েজ কোর্স ফ্রিতে তারা পড়াবে আপনাকে। এই তো হলো টার্কিশ স্কলারশিপের সুবিধা। মানে এবার হচ্ছে গিয়ে আপনার বেনিফিটে আসি, এখানে কি আপনি বেনিফিট পাবেন। প্রথম কথা হচ্ছে গিয়ে ইয়েতেবে প্রচুর পরিমাণে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তারা আয়োজন করে, প্রত্যেক বছর আয়োজন করে, এবং এখানে আপনি ইজিলি রিচ করতে পারবেন। হতে পারে সেটা গিটার, হতে পারে সেটা আপনার বাঁশি বাজানো, তারপরে বিভিন্ন খাবার রান্না বান্না করা, টার্কিশ কুইজিন যেটা, ওইটা রান্না বান্না করা। এর বাইরে আছে আপনার মনে করেন যে ট্যুর, পুরো শহর ঘুরাবে আপনাকে। অথবা বিভিন্ন ধরেন আপনার সাইকোলজিক্যাল কিছু কিছু কোর্স থাকে, মনে করেন যে আপনাকে কিভাবে স্ট্রেস ম্যানেজমেন্ট করবেন, আপনি কিভাবে প্রজেক্ট ম্যানেজমেন্ট করবেন আপনি। অথবা হচ্ছে কি আপনার কিছু আছে না যে জলছবি আমরা আঁকি, ওইটা আপনি আঁকতে পারবেন, অথবা ক্যালিওগ্রাফি, এরকম অনেকগুলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তারা প্রত্যেকবার আয়োজন করে, আপনি সেখানে রিচ করতে পারবেন। এরপর ইরাসমাস এক্সচেঞ্জ প্রোগ্রাম আমি বললাম, যেটা আমি নিজেও যেখানে গিয়েছিলাম, যে আপনি 1 বছর, সরি 1 বছর পর্যন্ত আপনি ইউরোপের কোনো একটা দেশে আপনি আপনার ক্রেডিট ট্রান্সফার করে পড়তে পারবেন, যেটা আমি করছিলাম। আমি বললাম না যে টার্কিশ এডুকেশন সিস্টেম আর ইউরোপের এডুকেশন সিস্টেম সেম। সো আপনি এখান থেকে ক্রেডিট ট্রান্সফার করে আপনি ইউরোপের কোনো একটা কান্ট্রিতে আপনি পড়তে পারবেন, ঠিক আছে? এবং সে সুযোগ দিচ্ছে আপনাকে এরাসমাস এক্সচেঞ্জ প্রোগ্রামটা। এবং আপনার তাকে বেনিফিট দিবে, টাকাও দিবে আপনাকে আবার এটার জন্য, আলাদা করে স্টাইপেন্ড দিবে 500 ইউরো করে বা 600 ইউরো করে দিবে আপনাকে প্রত্যেক মাসে। আহ এরপর হচ্ছে কি আপনার মেভরানা এক্সচেঞ্জ, মনে করেন আপনি শহরের মধ্যে আছেন, মানে আপনি ইস্তাম্বুলে আছেন,
আপনার কাছে মনে হলো না আমি একটু ইজমিরে যাই, আমি একটু অন্য একটা শহরে গিয়ে একটু পড়াশোনা করি। তো সেক্ষেত্রে হবে কি যে তারা ওই আপনার ইউনিভার্সিটি থেকে 1 সেমিস্টার বা 2 সেমিস্টারের জন্য অন্য শহরে আপনাকে ট্রান্সফার করবে, বলবে তুমি ওই শহরে গিয়ে পড়ো, ওখানে গিয়ে ওই ইউনিভার্সিটিতে পড়ো 2 সেমিস্টার, পরে আবার তুমি এখানে ব্যাক করো। সো আপনার হবে কি যে একটা কালচারাল চেঞ্জ হবে আপনার মধ্যে। ঠিক আছে। এরপর হচ্ছে কি বিজনেস হাব, আমি যেটা বললাম যেখানে আপনি যদি পড়তে আসেন, আপনার বিজনেস যদি করার ইচ্ছে থাকে আপনি নিজের কোম্পানি খুলতে পারেন, এবং আপনি এখানে ইস্তাম্বুলের মতো একটা শহর যদি থাকেন আপনি, বা আশপাশে যদি কোথাও থাকেন, আপনি কন্টিনিউয়াসলি এক্সিবিশনে যেতে পারেন। আপনি এখানকার লোকাল যে বিজনেস যারা বিভিন্ন ম্যানুফ্যাকচারার আছে তাদের সাথে কমিউনিকেট করতে পারেন। সো তাকিতে মোটামুটি সব ধরনের জিনিস ম্যানুফ্যাকচার করা হয়, মোটামুটি সব ধরনের জিনিস ম্যানুফ্যাকচার করা হয়। আপনি এখান থেকে ম্যানুফ্যাকচারের সাথে কথা বলে আপনি বাংলাদেশে বা অন্য কোনো দেশে আপনি শিপমেন্ট করতে পারবেন। এরপরে আপনার একটা নতুন ভাষা শিখতেছেন, এটা আপনার জন্য বেনিফিট। আহ একটা কালচারাল এক্সচেঞ্জের একটা জায়গা আছে এখানে। কিরকম জায়গা আমি বলি, আমি যেখানে পড়াশোনা করেছিলাম সেখানে একই ক্লাসে 120 জন স্টুডেন্ট ছিল, 120টা দেশের, আলাদা আলাদা দেশের। তো ওদের সাথে যখন আপনি কথা বলতেছেন তখন আপনার মনে হবে যে ভাই আমি কোথায় আসছি, মানে একটা বিশ্বের একটা ছোট্ট একটা অংশটা চলে আসছেন আপনি। সবার কথা আলাদা, সবার ভাষা আলাদা, তারপরে বডি ল্যাঙ্গুয়েজ আলাদা, তারপর তাদের চিন্তা ভাবনা আলাদা, তাদের কালচার আলাদা, পোশাক আলাদা, তাদের খাওয়া দাওয়ার আলাদা। তো এই যে একটা মানে রিচ, মানে আপনাকে কার সাথে কিভাবে কথা বলতে হবে, কারা কোনটাতে মাইন্ড করে, এটা আপনি তখন বুঝতে পারবেন। একটা উদাহরণ দিই, মনে করেন যে আমার হাতে একটা গ্লাস আছে, ঠিক আছে, এখানে একটা খাবার আছে বা একটা বক্স খাবার আছে। তো এখন বাংলাদেশে আমরা কি করি, এরকম যে একটা যে একটু নাকে শুইকে দেখি যে কিরকম মানে এটা কি ভালো আছে নাকি খারাপ আছে। তার্কিতে এটা মোটামুটি হারাম। মানে আপনি যদি কোনোভাবে কোনো খাবারে একটু নাকে এরকম নিয়ে আসছেন, নাক দিয়ে একটু মানে শুধু ইয়েটা নিচ্ছেন যে কিরকম টেস্টটা ভালো আছে কিনা, ওরা খাবারটা খাবেই না, ফালাই দিবে। অথবা আপনি যদি চায়ে যেরকম ফু দিয়ে খান, ফু ফু দিয়ে চা খান, গরম চা, ওরা বলে তুমি খায় না, এটা বিষাক্ত। মানে এটা হচ্ছে কি একটা ডিফারেন্স। আপনি ওই সময় একটা ক্লাসের মধ্যে ল্যাঙ্গুয়েজ কোর্স, একটা ক্লাসের মধ্যে আপনি যখন যাবেন তখন দেখবেন যে সারা বিশ্বে কত রকমের মানুষ আছে, কত রকম কালচার আছে। এইরকম একটা রিচ একটা আপনাকে এনভায়রনমেন্ট আপনাকে আর কেউ দিতে পারবে না, কোথাও দিতে পারবে না আপনাকে। এবার পার্ট টাইম জব, আমি তো বললাম একটু আগে পার্ট টাইম জব সুযোগ সুযোগ আছে। এরপরে তার্কিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় আপনার বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ কনফারেন্স বা সেমিনার বা ওয়ার্কশপের আয়োজন করে। আপনি সেখানে ইজিলি রিচ করতে পারবেন। আপনি চাইলে আপনার সাবমিট করতে, আপনার যদি আপনার কোনো অ্যাবাস্টার থাকে আপনি সাবমিট করতে পারলেন, আপনি সেখানে গিয়ে এটা প্রেজেন্ট করলেন। এরপরে এখানকার সামার বা উইন্টার ক্যাম্পাসে বিভিন্ন বিদেশি সংস্থা আছে যারা শুধুমাত্র স্টুডেন্টদেরকে এরকম ঘুরতে নিয়ে যায় বিভিন্ন জায়গাতে, কোনো টাকা লাগে না, ফ্রিতে নিয়ে যায়। মানে আপনাকে আপনার শহর থেকে নিয়ে যাবে, আবার শহর আবার দিয়ে যাবে, দুইটা যাওয়া আসা এবং এখানে মানে খাওয়া থাকা খাওয়া সবকিছু ফ্রি করে দিবে। So, এই অপরচুনিটি গুলো আপনি এখানে পাচ্ছেন স্কলারশিপের ক্ষেত্রে। আচ্ছা, এবার আসি হচ্ছে গিয়ে আপনি যখন আবেদন করবেন সেখানে আপনার কি কি জিনিস লাগবে। প্রথমে আসি বয়সের ক্ষেত্রে। যারা ব্যাচেলর আবেদন করবেন তাদের বয়স 21 ক্রস করতে পারবে না। কেউ ক্রস করবে না 1/1/2026। আপনি ওই ডেটে আপনার বয়স যদি 21 হয় আপনি আবেদন করতে পারতেছেন, কিন্তু আপনার বয়স যদি 21 বছর হয়ে একদিন বেড়ে যায় আবেদন করতে আপনি পারবেন না। অনার্সের ক্ষেত্রে 30 বছর, মাস্টার্সের ক্ষেত্রে 35 বছর, সরি, অনার্সের ক্ষেত্রে 21 বছর, মাস্টার্সের ক্ষেত্রে 30 বছর এবং পিএইচডি ক্ষেত্রে 35 বছর লিমিট দেওয়া আছে। আপনার 1 কপি পাসপোর্ট লাগবে, পাসপোর্টের কপি লাগবে। যদি পাসপোর্টের কপি না থাকে তাহলে আপনি এনআইডি দিয়ে আবেদন করতে পারবেন। যদি এনআইডিও না থাকে তাহলে আপনি বার্থ সার্টিফিকেট দিয়ে আবেদন করতে পারবেন, তবে সেটা হতে হবে ইংরেজি, আপনি এটা নিতে পারবেন। আপনার ট্রান্সক্রিপ্ট হচ্ছে গিয়ে ডিপ্লোমা, ডিপ্লোমা বলতে কি ওই যে আমাদের বাংলাদেশে যে আমরা করি না কারিগরি ডিপ্লোমা, ওইটা না। তার্কিতে ডিপ্লোমা বলতে বলা হয় সার্টিফিকেটটাকে। সো আপনার ট্রান্সক্রিপ্ট মানে মার্কশিট এবং আপনার সার্টিফিকেট এই দুটো লাগবে। কোনো সত্যায়িত করতে হবে না, কিছু করতে হবে না, একবারে অরিজিনাল কপি লাগবে আপনার। এরপরে যদি আপনি ইংরেজি মিডিয়ামে পড়তে চান, আপনি তো বললাম যে একটু আগে আমরা মানে এখানে আসার পরে আপনি তার্কিশ ভাষায় পড়তে হবে। আপনার যদি মনে হয় যে আপনি তার্কিশ ভাষায় পড়বেন না তাহলে আপনি ওকে ইংরেজিতে পড়তে পারেন। কিন্তু ইংরেজি পড়তে হলে আপনাকে অবশ্যই আইএলটিএস কিংবা টোফেলের স্কোর দেখাইতে হবে, মিনিমাম 6.5। আর যদি আপনি ইংরেজিতে পড়তে না চান, আপনি যদি বলেন যে আমি তার্কিশেই পড়বো, তাহলে এগুলো কোনো প্রয়োজন হবে না। আপনি এখানে আসেন, তার্কিশ ভাষা শিখেন 1 বছর, তারপরে আপনি আপনার ডিপার্টমেন্ট কন্টিনিউ করেন। এরপরে হচ্ছে কি আপনার লেটার অফ ইন্টেন্ট বা স্টেটমেন্ট অফ পারপাস লিখতে হবে। এরপরে একটা দুইটা রিকমেন্ডেশন লেটার, এর মধ্যে একটা অবশ্যই আপনার একাডেমিক হইতে হবে, মানে একাডেমিক বলতে কি আপনার একাডেমিক মানে টিচারের কাছ থেকে নিতে হবে। এরপর আপনার সিভি বা রিজিউমে যদি থাকে আপনার কাছে এটা আপনি অবশ্যই দিবেন। এরপরে আপনার যদি স্যাট বা জিআরএ যদি থাকে আপনার কোনো এরকম স্কোর, ওটা আপনি শো করতে পারেন। সর্বশেষ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা সার্টিফিকেট যদি আপনার কাছে থাকে। আচ্ছা, এখন আমাদের মধ্যে একটা প্রশ্ন আসে আসলে লেটার অফ ইন্টেন্ট আমরা কিভাবে লিখবো বা স্টেটমেন্ট অফ পারপাসটা লিখবো।
আমি জাস্ট আপনাদের সংক্ষেপে একটা উদাহরণ দিয়ে দিই, কয়টা টপিক আপনি কি মানে এখানে ইনক্লুড করবেন, বিশেষ করে তার কি বুঝতে ক্ষেত্রে। প্রথম যে ব্যাপারটা, আপনি যে ডিপার্টমেন্টে আবেদন করতে যাচ্ছেন, এই ডিপার্টমেন্টে আপনাকে আসলে কোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে কিনা। কিরকম, যে আমি আবেদন করব ইঞ্জিনিয়ারিং এ কিন্তু আমি পড়ছি আর্টসে, হবে? হবে না। আপনি আবেদন করবেন ইসলামিক থিওলজিতে কিন্তু আপনি মাদ্রাসার বারান্দায় পা দেন নাই, আপনি, হবে? হবে না। সো দিস ইজ দ্য রিলেশন বিটুইন ইউর সাবজেক্ট টু দিস ব্যাকগ্রাউন্ড। সো যেটা হচ্ছে কি, আপনি একাডেমিক এবং সবার পারফরমেন্স কিরকম ছিল, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি মিলতেছে কিনা। আপনি সায়েন্সের সাবজেক্ট আবেদন করবেন, ওকে ঠিক আছে, আমি সায়েন্স আবেদন করতেছি, আমার ব্যাকগ্রাউন্ড সায়েন্সের আছে। আমি আর্টসে আবেদন করতেছি, আমার ব্যাকগ্রাউন্ড আর্টসের আছে। হ্যাঁ, আপনি সায়েন্স থেকে আর্টসে আসতে পারবেন, সমস্যা নেই, কিন্তু আর্টস থেকে আপনি সায়েন্সে মুভ করতে পারবেন না। ঠিক আছে। এরপর হচ্ছে কি, আপনার সোশ্যাল কোনো পারফরমেন্স আছে কিনা আপনার। মনে করেন যে আপনি আবেদন করবেন আর্কিটেকচারে, তো আপনি আর্কিটেকচার আদৌ আজ পর্যন্ত কখনো কোনো প্রোগ্রাম, কোনো কি বলে ওটাকে, প্রতিযোগিতা বা কোনো অলিম্পিয়াড বা কিছু করছেন কিনা, কোনো কাজ করছেন কিনা, বা ডিবেটিং হোক বা স্পিচ হোক বা যে কোনো কিছু, এরকম কোনো আপনার কানেকশন আছে কিনা আপনার সাবজেক্টের সাথে, ওটা আপনি দেখবেন, ওটাই লিখবেন আপনি। এরপরে আপনি লিখবেন যে তার্কিক কেন আপনি চয়েস করতেছেন, তার্কিকে এখানে আসলে কি আছে। আমি যে এতগুলো কারণ বললাম পিছনে আপনাদেরকে, যে এখানকার হসপিটালিটি, এখানকার এডুকেশন সিস্টেম ভ্যারাইটিস, তারপরে আপনার হিস্টোরি, এখানকার মানুষের কালচার, এখানকার অপরচুনিটি, সাবজেক্টের, ডিপার্টমেন্টের, এবং আপনার বিশ্ববিদ্যালয়ের যে সুযোগ সুবিধা, এই সবগুলো ব্যাপার আপনি নিয়ে আসবেন। ঠিক আছে। এগুলো আপনি এখানে লিখবেন এসে, যে আপনার তার্কিককে চয়েস করার পিছনে কারণটা কি এবং আপনার সাবজেক্টের পিছনে আসলে কারণটা কি। এরপর আপনার আসলে রিসার্চ প্রপোজালটা আপনার নিয়ে আসবেন, যে আসলে কি মানে সাবজেক্ট আপনি রিসার্চ করতে চাচ্ছেন আপনি। মনে করেন যে অনেকে রিসার্চ করে যে মানে বাংলাদেশের আর্কিটেকচারের যে একটা, মনে করেন একটা উদাহরণ দিলাম না, আর্কিটেকচার বাংলাদেশে একটা ইয়ে নিলেন, আপনি কেস নিলেন যে বাংলাদেশে ভূমিকম্প হইলে ঢাকা ঢাকা শহরে, ঠিক আছে, আর্কিটেকচারাল প্রবলেম গুলো কি কি এবং এটা একটা সলিউশন, একটা মানে আপনার কাছে মনে হচ্ছে এটা, আপনি এটা ইয়ে করতে পারেন যে ভূমিকম্প রোধে ঢাকা ঢাকাকে বাঁচানোর জন্য বা লেস এফেক্টের জন্য একটা মানে সলিউশন আপনি বের করছেন। ঠিক আছে। এটা টপিক নিলেন, এটা এবার আপনি এবার এটা নিয়ে কয়েকটা টপিকে কয়েকটা ব্যাপারে আপনাকে ইয়ে করতে হবে, রিসার্চ পেপার তৈরি করতে হবে। আপনারা যারা এখানে অলরেডি হয়তোবা রিসার্চ পেপার তৈরি করছেন কিনা আমি জানি না আসলে, বাট এটা নিয়ে আসলে অনেক লম্বা একটা কথা বলতে হবে, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা সময় লেগে যাবে। আপনি রিসার্চ পেপারটা কিভাবে তৈরি করবেন এটা নিয়ে। So, আমি অত ডিপে যাবো না এই জন্য, আমি জাস্ট সংক্ষেপে আপনাকে বললাম যে আপনার রিসার্চ প্রপোজালের ক্ষেত্রে টাইটেল আপনার লাগবে, আপনার লিটারেচার রিভিউ লাগবে, আপনার আপনার যে মেথোডোলজি যেটা আছে বা আপনার ডিজাইন যেটা, রিসার্চের ডিজাইন যেটা, ওইটা আপনার লাগবে, আপনার একাডেমিক কন্ট্রিবিউশন লাগবে, পাশাপাশি হচ্ছে কি আপনার সর্বশেষ যে আপনার মানে আপনার ইয়ের সাথে কি বলে এটাকে, যে প্রবলেমটা আপনি ইয়ে করতেছেন, এটা একটা মানে আউটপুট দিবেন আপনি। ঠিক আছে। এটা হচ্ছে কি আপনার রিসার্চ প্রপোজালের ক্ষেত্রে সবচেয়ে ম্যান্ডেটরি এবং আপনাকে এটা লিখতে হবে অবশ্যই। এরপর আপনি সর্বশেষ অ্যাড করতে পারেন যে আপনার ফিউচার প্ল্যানটা কি। আপনি তাকিতে পড়াশোনা শেষ করার পরে আপনি কি করবেন, আপনি কি তাকিয়ে থাকবেন, নাকি এখান থেকে দেশে ব্যাক করবেন, নাকি ইউরোপে যাবেন, না পিএইচডি করবেন, কি করবেন। সো দিস ইজ দ্য কোয়েশ্চেন, আপনি কি করবেন। আপনি ওইটা এখানে অ্যাড করতে পারেন ফিউচার প্ল্যান হিসাবে। সর্বশেষ একটা ট্রিকি পয়েন্ট, যেটা আপনার করলেও করতে পারেন, না করলেও না, ইটস আপ টু ইউ গাইস, ইটস নট ম্যান্ডেটরি, যে আসলে আপনি বলতে পারেন যে আসলে আপনি কেন বেস্ট, বিশেষ করে এই ক্ষেত্রটাতে, মানে অ্যাপ্লিকেশন করলে আপনাকে কেন তারা নিতে হবে বা আপনাকে নেওয়া উচিত কেন। আপনি ইউজ করতে পারেন যে ওয়াই দে শুড অ্যাকসেপ্ট ইউর অ্যাপ্লিকেশন, ওয়াই নট আদার্স। এখানে আসে রিকমেন্ডেশন লেটারে। আহ, আপনারা আসলে অনেকেই জানেন যে বাংলাদেশে রিকমেন্ডেশন লেটারটা খুব ইজিলি পাওয়া যায় না। টিচারের কাছে গেলে তারা বলে যে তোমরা রিকমেন্ডেশন লেটারটা নিয়ে আসো, লিখে নিয়ে আসো। আহ, আমাদেরকে বলিও নাকি। আমি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে মনে আছে এখনো, ঢাকা বিশ্ববিদ্যালয়, 1 মিনিট 30 সেকেন্ড, ওকে, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম একটা রিকমেন্ডেশন লেটার নেওয়ার জন্য, আমি 1 সপ্তাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা গলিতে গলিতে ঘুরছিলাম নেওয়ার জন্য, যে আমাকে কে কে দিবে। আমার হচ্ছে কি ডিপার্টমেন্টের টিচারের কাছে গেছিলাম, তারা দেয় নাই আমাকে। ঠিক আছে। তো বলতেছে আমার কাছে আসলে রিবেট নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে আপনি রিকমেন্ডেশন লেটার নিয়ে টিচারের কাছে ঘুরলে তারা আপনাকে দিতে পারতেছে না, কারণ তাদের কাছে রিবেট নাই বা তারা আসলে বুঝছে না যে কি লিখবে। সো এটা একটা বড় কোশ্চেন। এখন অনেকে বলে যে তোমার লিখে নিয়ে আসো, আমি সাইন করে দিয়ে দিই, যেটা আমি নিজে করছিলাম আমার ক্ষেত্রে। এখন আপনার আসলে কি করবেন, বা মানে রেকমেন্ডেশনটা কিভাবে লিখবেন বা কি কি অ্যাড করবেন, কি কি ইনক্লুড করবেন, কি কি করবেন না। প্রথম কথা হচ্ছে গিয়ে এখানে নিজের ঢোলটাকে নিজে পিটাতে হবে, ইচ্ছা মতো নিজের ঢোল পিটাতে হবে, কারণ আপনাকে ঢোল আপনার অন্যকে পিটাবে না। আপনি আপনার নিজের ঢোলটা কেমনে পিটাবেন, এটাতে প্রথমে আসি আপনার একাডেমিক এক্সিলেন্স।
তো এখন আপনি যখন আপনার টিচার আপনাকে রেকমেন্ডেশনটা দিচ্ছে, আপনাকে রিকমেন্ড করতেছে, সো সে কি করবে? প্রথমে বলবে যে এই ছেলেটা ভালো, তার পড়াশোনা ভালো, তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো, সে এত, আমার সাথে তার একটা সম্পর্ক আছে যে কিরকম, যে সে আমার কাছ থেকে এই কোর্সগুলো নিয়েছিল, এই কোর্সগুলোতে সে ভালো করছে, এত নাম্বার পেয়েছে। অথবা সে একাডেমিক মানে অনার্সে বা হচ্ছে গিয়া ক্লাস 8-এ টেনের উপর বৃত্তি পাইছে, ক্লাস 10-এ সে ভালো স্কোর করছে, আলিমে ভালো স্কোর করছে, এরকম কিছু আর কি। আপনি আপনার একাডেমিক যে এক্সপিরিয়েন্সটা আছে ওটা এখানে নিয়ে আসবেন। 2 নম্বরে নিয়ে আসবেন যে আপনার টিচার বা আপনি যার থেকে নিচ্ছেন, আপনার সাথে তার সাথে কানেকশনটা কি। মানে সে কি আপনার সরাসরি টিচার, সুপারভাইজার, আপনার সাথে কি ল্যাবে কাজ করছেন, আপনাকে কোনো রিসার্চ প্রপোজালে কাজ, মানে কোনো রিসার্চ প্রজেক্টে কাজ করছেন, নাকি আপনাকে সে অন্যভাবে চিনে, কোনো অর্গানাইজেশন হতে পারে, কোনো আহ, অন্য স্কুল হতে পারে, যে কোনো ভাবে হোক না কেন আপনার সাথে কেউ সে কানেক্ট হয়েছে বা আপনাকে শিওর চিনে, ওটা আপনি নিয়ে আসবেন। তারপরে আপনার যদি মানে সুপারভাইজার হয়, সরাসরি সুপারভাইজার, মনে করেন যে আপনার, উনি আপনার ইয়ে ছিল, আর থিসিসের সুপারভাইজার ছিল, অথবা হচ্ছে গিয়ে আপনার ল্যাবের মানে হেড ছিল, প্রফেসর ছিল, তো উনি আপনাকে আসলে মানে ওইখানে আপনি তার কাছ থেকে কি কোর্স নিছেন, অথবা ল্যাবে কাজ করার সময় আপনি কি নিয়ে কাজ করছেন, কতটুকু আগাইছেন, কতটুকু সাপোর্ট করছেন, মানে সে আর কি। মানে আপনি তার টিচারের মানে ভাষা হয়ে আপনি কথা বলবেন, আপনি টিচারের মুখ থেকে আপনি কথা বলতে বলবেন আপনি যে এই কোর্সগুলো নিয়েছিল এবং এই কোর্সগুলো ভালো করছে, আমার সাথে এই রিসার্চের প্রজেক্টও ছিল, এবং আমরা এখান থেকে 2টা রিসার্চ পাবলিশ করছি, বা আমরা একটা রিসার্চ আর্টিকেল পাবলিশ করছি, একটা হচ্ছে কি আমরা কি বলে এটাকে সেমিনার পাবলিশ করছি আমরা, ঠিক আছে, এরকম উল্লেখ করতে পারেন। এরপরে আপনার এখানে আসেন যে পারফরমেন্সটা কিরকম ছিল, মানে আপনার কতটুকু কন্ট্রিবিউশন ছিল আপনার এই প্রজেক্টে বা এই ল্যাবে সাবজেক্টে, যেখানে হোক না কেন আপনার পারফরমেন্সটা কিরকম ছিল সেটা উল্লেখ করবে টিচারে। এরপরে আপনাকে বলবে যে আপনি আসলে মানে কোন কারণে কোয়ালিফাইড এই স্কলারশিপের জন্য, সেটা উল্লেখ করে দিবে। এরপরে আপনি আসবে হচ্ছে কি, বা যদি আপনার এক্সট্রা কোনো ল্যাঙ্গুয়েজ থাকে, মনে করেন যে আপনি হিন্দি জানেন বা উর্দু জানেন বা ফ্রেঞ্চ জানেন বা স্প্যানিশ জানেন, আপনি এটা উল্লেখ করে দিবেন। আইএলটিএস থাকলে আইএলটিএসটা উল্লেখ করে দিতে পারে এখানে টিচারে, যে সে আইএলটিএস ভালো করছে বা তার একটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আছে। এরপরে আপনার যদি কোনো অর্গানাইজেশনের সাথে আপনি যদি যুক্ত থাকেন, ডিবেট হোক, ভলেন্টিয়ারি হোক, বা টিচিং অ্যাসিস্ট্যান্ট হোক, বা আরএ হোক, মানে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট থাকে, আপনি অ্যাড করে দিতে পারেন, মানে আপনার টিচার অ্যাড করে দিতে পারেন যে সে আমার সাথে এই প্রজেক্টে কাজ করছে, পাশাপাশি আমার সাথে এই এই স্কুলে বা এই ইউনিভার্সিটিতে অ্যাজ আ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ছিল আর কি, বা কাজ করছে, বা এত সময় যাবত সেখানে আছে। এরপরে সর্বশেষ আপনাকে বলবো যে ওকে, ওভারঅল সবগুলো ব্যাপার আমি অ্যাড করে মানে কনক্লুড করে আমি বলবো যে এই স্টুডেন্টটা আমার মনে হয় আপনার স্কলারশিপ প্রোগ্রামের জন্য পারফেক্ট, এবং সেটা হচ্ছে বেস্ট আমার আমার অ্যামাং আওয়ার স্টুডেন্টস, ঠিক আছে, এটা বলে আপনাকে এটাকে কনক্লুড করে দিল। এটা হচ্ছে কি আপনার রিকমেন্ডেশন লেটার। এবার আসলে সিভিতে, আপনারা হয়তো বা এতদিন হয়তো শুনছেন অথবা কোথাও যে একটা সিভি সর্বোচ্চ 6 থেকে 10 সেকেন্ড পর্যন্ত মানে স্ক্যান করে। আপনার যারা সিভি যখন কোথাও জমা দেবেন না, স্ক্যান করবে। আমি যখন অনেকগুলোতে আমি এই বিশেষ করে যে ইয়ে আছে না আপনার ইন্টারভিউতে আমি ছিলাম, বেশ অনেকগুলো ইন্টারভিউতে আমি ছিলাম। তো আমার কাছে সিভি আসতো, সিভি আসার পরে এখন দেখতাম যে আসলে সিভি ভিতরে কি আছে। তো জাস্ট 5-10 সেকেন্ড আমি সিভি দেখতাম, মানে একটু রিপোর্ট করে দেখতাম, বেশি না, যে আমি ভিতরে যেতাম না, আমি দেখতাম যে তার সিভিটার ভিতরে কি আছে এক নজরে। আমার চোখে যদি কোনো স্পেসিফিক কোনো পয়েন্ট পড়তো, এবার আমি ভিতরে আস্তে আস্তে গিয়ে মোটামুটি 1 মিনিট 2 মিনিট করে সিভিটা একটু বেশি ভালো করে দেখতাম। কারণটা কি? কারণটা হচ্ছে গিয়ে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। আপনি যদি আপনার সিভিটাকে সুন্দর মতো সাজাতে পারেন, আপনার যদি মূল কথাগুলো আপনি নিয়ে আসতে পারেন সিভির মধ্যে, তাহলে আপনার ওই সিভিটা অ্যাকসেপ্ট হওয়ার সম্ভাবনা বেশি, হোক জবের ক্ষেত্রে, হোক স্কলারশিপের ক্ষেত্রে, হোক অন্য কোনো ক্ষেত্রে, ঠিক আছে। এখন সিভিতে আসলে আপনি কি ইউজ মানে কি অ্যাড করবেন, ঠিক আছে। প্রথমে আপনার এক্সপিরিয়েন্সটা খুবই ইম্পর্টেন্ট, এরপর এডুকেশনটা। এক্সপিরিয়েন্স শুরুতে রাখবেন, এডুকেশন সেকেন্ডে রাখবেন। আমরা অনেক সময় এডুকেশনকে সামনে নিয়ে আসি, এক্সপিরিয়েন্স পরে নিয়ে আসি, সমস্যা নেই, তাও হয়। বাট প্রথমে দেখি যেতে আমার, হ্যাঁ ঠিক আছে, এই যে এই জবের জন্য আবেদন করছে বা এই সাবজেক্টের জন্য আবেদন করছে স্কলারশিপের জন্য, এক্সপিরিয়েন্স আছে তার, মানে রিসার্চে সে মোটামুটি জানে কিছু, বা এডুকেশনটা তার ভালো, তার রেজাল্টটা ভালো, মানে বোল্ড করে আপনি দিচ্ছেন যে 3.75 আমার আউট অফ 4 আমার রেজাল্ট, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিং, রাইট। তো আপনার এই দুটো দেখবে তারা প্রথমে, যে অ্যাজ আ রিসার্চ, অ্যাজ আ মানে স্কলারশিপ অ্যাপ্লিকেন্ট, আপনার রিসার্চের কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, পাশাপাশি আপনার এডুকেশন কিরকম, ভালো কিনা, ঠিক আছে। থার্ড নাম্বার পাবলিকেশনে, ঠিক আছে, দেখবে যে ঠিক আছে এই ছেলে কোনো রিসার্চ পাবলিকেশন আছে কিনা, আর্টিকেল আছে কিনা, সে কোনো কোথাও কোনো কনফারেন্সে সে সাবমিট করছে কিনা, এটা দেখবে তারা। এরপরে আপনি ল্যাঙ্গুয়েজ, ওয়ার্কশপ, ট্রেনিং, অ্যাওয়ার্ড, এগুলো আস্তে আস্তে নিয়ে আসতে পারেন, ঠিক আছে। বাট
ফোকাস রাখবেন আপনার এক্সপিরিয়েন্স, এডুকেশন এবং পাবলিকেশনে, যদি থাকে আপনার বিষয়, ঠিক আছে? কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট। এখন এক্সপিরিয়েন্স আপনি কিভাবে লিখবেন জানেন? প্রথমে লিখবেন আপনার কোম্পানির নাম বা যেখানে কাজ করছেন, ইউনিভার্সিটির নাম। তারপর একটা সময় লিখবেন। সময়ের পরে বোল্ড পয়েন্টে, মানে বুলেট পয়েন্টে 3টা বা সর্বোচ্চ 5টা আপনি পয়েন্ট লিখবেন, যে আপনি এই জবে আপনার রোল কি কি ছিল। 5টা আপনি লিখে মোটামুটি এখানে এটাকে শেষ করে দিবেন। বেশি বড় করবেন না, বেশি ছোট করবেন না। অনার্স এবং মাস্টার্স স্টুডেন্টদের ক্ষেত্রে আমি বলি সর্বোচ্চ 2 পৃষ্ঠা মানে 2 পৃষ্ঠা একটা সিভি করতে হবে, এর বেশি না। মানে অনেকে আছে 10 পৃষ্ঠা বানায় ফেলে, না ভাই, 10 পৃষ্ঠা বানানোর কোনো দরকার নেই। আপনি সিভি বানান 2 থেকে 3 পৃষ্ঠা। এই 3 পৃষ্ঠার মধ্যে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকগুলো, ওগুলো নিয়ে আসবেন। মানে ওই যে একেবারে লোকাল গ্রামে বা লোকালয় থেকে আপনি নিয়ে আসা সার্টিফিকেটগুলো এখানে আপলোড করার কোনো দরকার নেই। ইন্টারন্যাশনাল লেভেলে বা ন্যাশনাল লেভেলে যদি কোনো সার্টিফিকেট থাকে সেগুলো আপনি নিয়ে আসেন, ওগুলোকে অ্যাড করুন, ওগুলো আপনাকে ভ্যালু বাড়াবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসি হচ্ছে গিয়ে আপনাদের এখানকার যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। সেটা অনেকে মনে করে যে এক্সট্রা কারিকুলার কি জিনিস, মানে ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্স কিরকম হতে পারে। আমি একটা সংক্ষিপ্ত ধারণা দিয়ে দিই আপনাদেরকে। প্রথমে আসি এখানকার আপনার একাডেমিক ক্যারিয়ারের বাহিরে। মানে মনে করেন যে আপনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছেন অনার্স 4 বছর, এর বাহিরে আপনার বিভিন্ন যে কাজগুলো আছে, মনে করেন যে ডিবেটিং ক্লাব হোক, বা হচ্ছে গিয়ে এখানকার সোশ্যাল যে সোশ্যাল সিভিল সোসাইটির যে ক্লাবগুলো আছে বা টিমগুলো আছে, যারা বিভিন্ন কম্পিটিটিভ কাজ করে, আপনি ওগুলোতে যদি কাজ করে থাকেন, আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে অ্যাজ এ লিডার, অ্যাজ এ ভলেন্টিয়ার, আপনি অ্যাড করবেন। ঠিক আছে? ওটা আপনার এক্সট্রা কারিকুলার। এরপরে আপনি মনে করেন যে ডিবেটিং সোসাইটি আছে, সারা বিশ্বে বিখ্যাত, সব জায়গাতে এটা কাজ চলে, তার কিতেও আছে। ডিবেট যদি করে থাকেন আপনি অবশ্যই এটা উল্লেখ করবেন যে আমি ডিবেটিং সোসাইটির এই পদে আসছিলাম, এই কাজ করছি, অ্যাজ এ ম্যানেজার আমি ডিবেট মানে আয়োজন করছি বা ডিবেট করছি আমি। ঠিক আছে? এটা উল্লেখ করবেন। এরপরে আপনার যদি কোনো ক্যালিওগ্রাফি, কোনো জল 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 রঙের কোনো ছবি আঁকা, বা হচ্ছে গিয়ে অন্য কোনো আর্ট যদি আপনার থাকে, ওটা আপনি অ্যাড করে দিতে পারেন, মানে আপনার ইয়েতে অ্যাপ্লিকেশনে। এরপরে আপনার মানে অনেক অনেক সময় ডান্স করে, অনেক সময় মানে আপনার গায়কি অনেক ভালো আছে, অনেক সময় বিভিন্ন কম্পিটিশনে গিয়ে ভালো গেয়ে সার্টিফিকেট পান, সেগুলো অ্যাড করতে পারবেন, সেটা আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। ঠিক আছে? এরপরে মনে করেন যে আপনার কমিউনিটি সার্ভিস অনেক সময় থাকে, রেড কিসেটের বিভিন্ন কোর্স থাকে। তারপরে আপনার ইউনিফ বা বাঁধন বা ওদের ওদের বিভিন্ন প্রোগ্রাম থাকে, অ্যারেঞ্জমেন্ট থাকে। আপনি যদি সেক্ষেত্রে মানে অ্যাটেন্ড করেন বা যদি অ্যাড থাকেন, আপনি ওগুলো নিয়ে আসতে পারেন, ওই কাজগুলো নিয়ে আসতে পারেন। অথবা বা যদি আপনি সার্টিফিকেট দেয়, ওটা আপনি শো করতে পারেন সার্টিফিকেটগুলো। ঠিক আছে? এরপর আপনি যদি ম্যাগাজিনে বা নিউজ পেপার যদি কোনো লেখা লিখে থাকেন, আপনি সেটা অ্যাড করতে পারেন, নিয়ে আসতে পারবেন এখানে। এরপরে আপনার মনে করেন যে অনেক সময় অনেকে কোচিং সেন্টার জব করায়, অনেক সময় তার বিভিন্ন ছোট ছোট মানে প্রাইমারি স্কুলে বা হচ্ছে গিয়ে কিন্ডার গার্ডেনে ক্লাস করে থাকেন। আপনি যদি ওটা করে থাকেন, আপনি নিয়ে আসতে পারেন যে আমার টিচিং অভিজ্ঞতা আছে। ইন্টার্ন যে কিন্ডার গার্ডেনে বা প্রাইমারি স্কুলে আমি টিচার টিচার শিক্ষকতা করাইছি পার্ট টাইম। ওটা আপনার একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। এরপরে আপনার যদি কোথাও সেমিনার বা ওয়ার্কশপে আপনি যদি প্রেজেন্টেশন নাও করেন, পেপার যদি প্রেজেন্ট নাও করেন, বাট যদি আপনি যদি অ্যাটেন্ড করে থাকেন, তাহলে আপনি নিয়ে আসতে পারবেন এখানে। তারপরে আপনার কোনো ক্যাম্প যদি আপনি করে থাকেন বাংলাদেশে, ওটা আপনি নিয়ে আসতে পারেন। বাংলা তাগিদ তো হয় আসলে, এখানে হয় না। তো এই হচ্ছে কি আপনার মানে মোটামুটি একটা সিনারিও তার কি স্কলারশিপের ক্ষেত্রে। এবার আসি হচ্ছে গিয়ে আপনি স্কলারশিপ আবেদন করলেন। আবেদন করার পরে আমাদের সবার সমস্যাটা হচ্ছে এরকম যে আবেদন করছেন জানুয়ারি মাসের 15 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত, এই সময়ে আবেদন চলবে। এরপরে আপনার ফেব্রুয়ারি থেকে একেবারে এপ্রিল মে জুন পর্যন্ত আবার অপেক্ষা করতে হবে আপনাকে ইন্টারভিউ করার জন্য। জুনে আসবে ইন্টারভিউর সময়, এখানে আপনাকে মেইল করা হবে। মনে করেন যে আবেদন করছে 10,000 বাংলাদেশ থেকে, সেখান থেকে মাত্র 200 থেকে 300 ইন্টারভিউ ডাক পাবে, টোটাল অনার্স মাস্টার্স পিএইচডি মিলিয়ে। ঠিক আছে? 300 জন থেকে তারা আবার একটা ইয়ে করবে, মানে আবার রিভিউ করবে ইন্টারভিউর পরে। সেখান থেকে সর্বোচ্চ 70 থেকে 80 জন আপনি স্কলারশিপ পাবে, তারা বাকিতে আসবে। তো ওই জুন জুন মাসে ইন্টারভিউ হলো, জুলাই আগস্ট সেপ্টেম্বর এসে আপনার ফাইনাল রেজাল্ট দিবে। অক্টোবরের প্রথম সপ্তাহে তুরস্কে আসবেন। এটা হচ্ছে গিয়ে পুরো টাইম টেবিল। ঠিক আছে? আপনি যখন আবেদন করবেন, তখন আপনাকে কিন্তু কোনো সার্টিফিকেট সত্যায়িত করা হোক বা ট্রান্সলেট করা হোক, কিচ্ছু করতে হবে না, কোনো দরকার নেই কোনো কিছু। যখন আপনি স্কলারশিপ পাবেন, আপনি ইন্টারভিউ দেওয়ার পরে যখন আপনার স্কলারশিপ ফাইনাল রেজাল্ট আসবে, তখন আপনার মেইন কাজটা হবে, তখন আপনাকে সত্যায়িত করতে হবে আপনার এডুকেশন বোর্ড থেকে, তারপর এডুকেশন মিনিস্ট্রি থেকে, সর্বশেষ ফরেন মিনিস্ট্রি থেকে। আর শুধুমাত্র এইগুলো করার পরে আপনাকে আহ, ইয়ে করতে হবে, কি বলে এটাকে, সার্টিফিকেট গুলোকে নোটারি করতে হবে, মানে ট্রান্সলেট করে নোটারি করতে হবে। বাংলাদেশে অনেকগুলো ট্রান্সলেটর আছে যারা তার্কিশে মানে ট্রান্সলেট করে। সো আপনি ট্রান্সলেট করে নোটারি করে তারপরে আপনি অ্যাম্বাসিতে জমা দিবেন, তারা আপনাকে ভিসার জন্য আবেদন করবে, শেষ।
তো ট্রান্সলেটর আপনি যদি যখন করবেন তখন আপনার শুধুমাত্র তিনটা জিনিস আপনাকে মেইন ফোকাস করতে হয়। একটা সার্টিফিকেট মার্কশিট, মানে এটা তো আমি একত্রে ইয়ে করলাম আর কি। সার্টিফিকেট মার্কশিট, পাসপোর্টটা, আর হচ্ছে মেডিকেল রিপোর্টটা। এই তিনটা জিনিস আপনি ট্রান্সলেট করে আপনি জমা দিলেন। আর বাকি ধরেন আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা অন্যান্য যে ব্যাপারগুলো যেগুলো আছে, ওগুলো আসলে আপনাকে ইয়ে করতে হবে না, মানে ট্রান্সলেট করতে হবে না। ইভেন যখন আপনি আবেদন করবেন স্কলারশিপের ক্ষেত্রে, তখন আপনাকে আবেদন মানে এটাকে ট্রান্সলেট করতে হবে না। আপনি বাংলা সার্টিফিকেট আপলোড দিবেন, কিন্তু ওখানে একটা ডেসক্রিপশন, একটা বক্স আছে, ওই বক্স আপনি লিখে দিবেন আসলে যে কি কি কাজ হয়েছে সার্টিফিকেটের মানে কারণে, বা আপনি সার্টিফিকেট কি কাজ করতেছে এটা আপনি ওখানে ডেসক্রিপশনে বলে দিবেন। শেষ। আর মেডিকেলটা আসলে এটা বলে রাখি যে ইউনাইটেড হসপিটাল গুলশান 2-এ অবস্থিত। শুধুমাত্র টার্কিশ এম্বাসি ওই হসপিটাল থেকেই নেওয়া সার্টিফিকেটকে অ্যালাউ করে। সো আপনি যদি অন্য কোনো মেডিকেল থেকে নেন ওরা অ্যালাউ করবে না। আর ফি বেশি না, মাত্র 4,500 টাকা, সরি 500 টাকা। এই প্রথম আপনার খরচ টার্কিতে আসার পূর্বে অ্যাপ্লিকেশন প্রসিডিওরের ক্ষেত্রে সর্বপ্রথম খরচ আপনাকে এখানে মেডিকেল ফি আপনার দিতে হবে, 4,500 টাকা। আর ওই যে অ্যাটাস্টেশন বা হচ্ছে গিয়ে আপনার ইয়ে করতে, অ্যাটাস্টেশন করতে কোনো খরচ লাগে না যদিও, বাট আপনার নোটারি করতে কিছুটা খরচ হবে, হয়তো বা 100 টাকা করে খরচ হবে পার পার পেজ। দ্যাটস ইট। সো এটা হচ্ছে আপনার সর্বোচ্চ খরচ। আমার এতটুকুই বলা ছিল আজকে। আপনাদের অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে শোনার জন্য আমার কথাগুলোকে। আমি ক্লোজ করে ফেলি এবং চলে যাই আমাদের প্রশ্নোত্তর পর্বে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বশিরুল্লাহ স্যারকে আমাদের সাথে কথা বলার জন্য। আমরা প্রশ্নোত্তর পর্ব শুরু করবো। এর আগে হচ্ছে মানে আপনাদের যেসব প্রশ্ন আসতে পারে, হ্যাঁ, এইটা কি এই সার্ভিস কিরকম আছে, এটা নিয়ে আমি আমার মনে হয় যে একটু ছোট করে আমরা একটু ব্রিফ দিই এডুম্যাক্স এর জায়গা থেকে। যারা আমরা আবেদন করতে চান আর কি, সেক্ষেত্রে আমাদের মানে সার্ভিসটা আপনাদের জন্য কিরকম রয়েছে আর কি, একটু আমি আপনার সাথে শেয়ার করবো। আপনার মনে হয় স্ক্রিন শেয়ারটা দেখা যাচ্ছে, তাই না? স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে। এখন হচ্ছে আমরা আমাদের সেমিনারটা এমন ভাবে ডিজাইন করেছি, আমাদের ইউটিউবে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি, এমন না যে যারা মানে কোনো কারণে সেমিনারটা মিস করেছেন তারা হচ্ছে আহ, কোনো কারণে হচ্ছে কি মানে মিস করে ফেলছেন বা আপনার আশ্চর্য, বিষয়টা এরকম না। আমরা ডিজাইন করেছি এমন ভাবে যাতে হচ্ছে আপনারা নিজেরা আবেদন করতে পারেন চাইলে, হ্যাঁ। তো তবু হচ্ছে যেহেতু তার কি আপনারা দেখেছেন এটা একটু জটিল, মানে ধরেন ইউরোপের মতো অনেক বেশি সহজ না, একটু জটিল কাজগুলো, ইউনিভার্সিটিগুলো একটু অপরিচিত থাকে, স্কলারশিপের এসওপিটা একটু ডিফারেন্ট, রিসার্চ প্রপোজালের ব্যাপার আছে, রিকমেন্ডেশন লেটারগুলো একটু ডিফারেন্ট ওয়েতে প্রয়োজন এখানে। এই জন্য হচ্ছে আমরা আমাদের এডুমেক্স এর জায়গায় সার্ভিস আমরা রেডি করেছি। এখানে হচ্ছে প্রথমত কিছু ডকুমেন্টস এক্সট্রা কারিকুলার কো কারিকুলার ক্ষেত্রে আপনার অনুবাদ প্রয়োজন হতে পারে, আমরা অনুবাদ করব, আমরা নোটারি করব, আমরা আপনার মোটিভেশন লেটার যেটা আছে এটা আমরা রেডি করব। এরপর হচ্ছে আমরা হচ্ছে আপনার রিকমেন্ডেশন লেটার ড্রাফটিং এর কাজ করব, রিসার্চ প্রপোজালের কাজ করব। এটা মাস্টার্স এবং ব্যাচেলর লেভেলে যারা আছে, মাস্টার্স এবং ব্যাচেলর লেভেলে যারা আছে তাদের জন্য এটা প্রয়োজন। তো আমরা হচ্ছে রিসার্চ প্রপোজালের কাজ করব। এরপর হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্সের, এটা দিয়ানাত ফাউন্ডেশনে যারা আছেন তাদের জন্য অনলাইন আইএলটিএস কোর্সের পার্ট থাকবে। তারপর হচ্ছে এটা যারা, অর্থাৎ আমরা একটা স্কলারশিপটাকে এমন ভাবে ডিজাইন করেছি, ধরেন কেউ এবছর অ্যাপ্লাই করলেন, আপনার বয়স 19, আপনার আবার কিন্তু সুযোগ আছে। এখন এই বছর যেহেতু আইএলটিএস ছাড়া এখানে অ্যাপ্লাই করা যাওয়ার সম্ভাবনা আছে, আবার কেউ যদি আইএলটিএসটা করতে চান, হ্যাঁ, যেহেতু একটা ইন্টারন্যাশনাল কান্ট্রিতে আপনারা যাবেন, তো আমরা আইএলটিএস এর কোর্সটা আমরা আপনাদের জন্য রেডি করেছি, আমরা এই সার্ভিসের মধ্যে থাকবে। এরপরে হচ্ছে ব্যাচেলর লেভেলের জন্য গুরুত্বপূর্ণ, আমরা যখন একটা ইউনিভার্সিটিতে ভর্তি হই আমাদের কিন্তু ইনিশিয়ালি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের, কম্পিউটার একটা বেসিক নলেজ প্রয়োজন। আমরা অ্যাডভান্স লেভেলের একটা কোর্স আপনাদের জন্য ডিজাইন করেছি, ওটা কোর্স করাবো, পাশাপাশি আপনাদেরকে রেকর্ড ভার্সন দিয়ে দিব যাতে বাসায় বসে প্র্যাকটিস করে আপনারা শিখতে পারেন। ঠিক আছে, এরকম সার্টিফিকেট থাকবে, কোর্স থাকবে। একটা কোর্স থাকবে আমাদের যারা স্কলারশিপ প্রাপ্ত স্টুডেন্ট আছে তারা নিবে, ইন্ট্রোডাকশন টু রিসার্চ মেথোলজির একটা কোর্স থাকবে, বেসিক রিসার্চের কাজগুলো আপনারা যাতে বুঝেন। অ্যাপ্লিকেশনের কাজ থাকবে, ইন্টারভিউ প্রিপারেশন থাকবে, একটা ছোটখাটো এক্সাম টাইপ হয় আর কি, ওইটারও প্রিপারেশনটা আমরা নিয়ে দিব আপনাদেরকে। ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে আমাদের হেল্প থাকবে। এটা হচ্ছে আমাদের এডুম্যাক্স এর সার্ভিস। এখন আমাদের পেমেন্ট যেটা আছে, প্রথমত এই সার্ভিসটা যারা নিতে চান আর কি তাদের জন্য পেমেন্টটা,
অর্থাৎ আপনি নিজে নিজে অ্যাপ্লাই করলে তো আপনার খরচ যাবে না, ওই যে 5,000 4,500 টাকার কথা বললো এখানে সত্যায়ন করতে আপনারা যে হচ্ছে এটা গভর্নমেন্ট পোর্টাল যেটা আছে, হ্যাঁ, ওইখান থেকে করতে গেলে আপনার হয়তো পার ডকুমেন্টস 200 টাকা লাগে, অথবা অনেকে কন্ট্রাক্টে কাজ করে, অনেক মানে বড় গ্রুপ আছে, ওইখানে হয়তো আপনার 3 থেকে 5,000 টাকা সর্বোচ্চ মানে খরচ যেতে পারে। আর তো সব মিলে 10 থেকে 15,000 টাকা আছে। এডুমেক্স এর জায়গা থেকে সার্ভিস নিতে চাইলে আমাদের ফি হচ্ছে হাই স্কুল লেভেলে যারা আবেদন করবেন, এটা দিয়ানাদের সাথে আমি একসাথে বলে দিয়েছি আর কি, বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর আসবে এগুলো, তাদের জন্য 10,000, ব্যাচেলর লেভেলের জন্য 10,000, মাস্টার্স লেভেলে যারা আবেদন করে তাদের জন্য 12,000, পিজির জন্য যারা আবেদন করতে চান তাদের জন্য 15,000। অনেকে আবার বিআর এবং বুরসারি দুইটা স্কলারশিপ অ্যাপ্লাই করতে চান, হ্যাঁ, ইসলামিক ফিল্ডে যারা আবেদন করতে চান, এটা মাদ্রাসা স্টুডেন্টরা বেশি এটা করতে পারবে। তো তাদের জন্য হচ্ছে আমাদের ফি হচ্ছে ব্যাচেলরের জন্য হচ্ছে প্রথমটার জন্য 10,000, পরেরটার জন্য 5,000, 5,000 টাকা। মাস্টার্স হচ্ছে দুইটায় আবেদন করতে চাইলে দুইটায় তো 12 12 24,000 টাকা আসে, আমাদের এখানে 20,000 টাকা। আমরা এই জন্য বললাম, আমরা এটা এই জন্য করতেছি যাতে হচ্ছে আপনারা সেমিনারটা করেছি, আপনারা যাতে নিজে নিজে কাজ করতে পারেন। কেউ যদি মনে করেন না এডুম্যাক্স এর সাথে কাজ করবেন, যেহেতু কাজগুলো একটু জটিল, একটু কঠিন, আমাদের যদি স্পেশাল টিম কাজ করে, আমাদেরকে পেমেন্ট করতে হয়, আমাদের সব মিলিয়ে আমাদের খরচ হচ্ছে এইটা। আফটার ভিসা আমাদের কোনো চার্জ নেই। স্কলারশিপ আপনি যদি পান তাইলেও আমাদের চার্জ না, আমাদের অফিসে আসবেন, মিষ্টি খাবেন। হ্যাঁ, আমাদের তার্কিতে যাওয়ার পর আমাদের তো এই যে পুরো তার্কির যে অ্যাসোসিয়েশন আছে, এটার যে সেক্রেটারি আমাদের আছে, আমাদের বড় একটা কমিউনিটি আছে, আমাদের স্যাররা আপনাদেরকে সামগ্রিক বিষয়ে তো হেল্প করবেই, পাশাপাশি হচ্ছে যে কোনো সমস্যায় তারা আপনাদের পাশে থাকার চেষ্টা করবে ইনশাল্লাহ। আর হচ্ছে আমাদের জায়গা থেকে আমরা আপনাদের যাওয়ার আগ পর্যন্ত যত ধরনের হেল্প প্রয়োজন আমরা এটা করব আমাদের জায়গা থেকে, আমাদের স্টুডেন্ট যারা হবে। এই ছিল এডুম্যাক্সের সার্ভিস। এর বাইরে আমরা এখন প্রশ্নোত্তর পর্বে চলে যাব। আমাদের অফিস সম্পর্কে একটু বলি। আমাদের 3টা অফিস রয়েছে এই মুহূর্তে। একটা হচ্ছে ঢাকাতে নয়াপল্টন, আমাদের হেড অফিস, এটা খুব কাছে, নয়াপল্টন ফকিরাপুরে, মেট্রো থেকেও আসতে পারেন অনেকে, আবার কমলাপুর হয়ে অথবা বাস যোগে আসতে পারেন, যেখানে সুযোগ হয় গুলিস্তান হয়ে। এর বাইরে আমাদের কুমিল্লা একদম শহরে কান্দির পাড়ে আমাদের অফিস রয়েছে, আইএল সেন্টার সহ। নোয়াখালীতে আমাদের মাইজদিতে আমাদের অফিস রয়েছে। এরকম আমরা খুব শীঘ্রই আমরা সিলেট, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বরিশাল, চট্টগ্রামে পৌঁছে যাব। তো আপনাদের সাথে কথা থাকবে। সবাইকে হচ্ছে এনুমেক্স এর অফিসে দাওয়াত থাকবে, হ্যাঁ, একটু চা খেয়ে যাবেন সবাইকে। এই হচ্ছে আমাদের সার্ভিসের তাহলে শেষ করছি। আমরা এখন আজকের সেশনের মূল পর্ব, আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাব। আমরা প্রশ্নোত্তর পর্বে যাচ্ছি, আমরা হ্যান্ড রাইজ করলে আমরা একটু যাবো আর কি, হ্যাঁ। আমরা বাছাই করে করে, হ্যাঁ, একবার করে সুযোগ দিব। আমরা অনেক রাত্র যেহেতু হয়ে যাচ্ছে, একটু কঠিন হয়ে যায়। আমরা একটু যত দ্রুত সম্ভব আমরা একটু 11:45-র মধ্যে শেষ করার চেষ্টা করব। তো সবাই হ্যান্ড রাইজ করবেন, যিনি হ্যান্ড রাইজ করবেন আমি তাদেরকে প্রশ্ন, এই এই যে 5 জন, 1 2 3 4 5 6, যারা হ্যান্ড রাইজ করবেন শুধুমাত্র তাদেরকে আমরা সুযোগ দেবো, এই 6 জনকে আমরা সুযোগ দেবো, হ্যাঁ, যারা হ্যান্ড রাইজ করবেন তাদেরকে, এর বাইরে আমরা কাউকে সুযোগ দেব না। ঠিক আছে, প্রশ্ন করবেন হচ্ছে আমি কামরুল শিমু, প্রস্তুত থাকবেন হাসিব আহমেদ। আর এর পরবর্তীতে আমরা কেউ সালাম দিব না, হ্যাঁ, আমরা সালাম তো একবার আমাদের দিয়েছি, আমাদের গেস্ট পেয়েছে, আমরা সালাম আর নতুন করে ডিরেক্ট প্রশ্ন চলে যাবে, একজনে একটা প্রশ্ন করবো। যে কামরুল শিমু, কামরুল শিমু আপনি কি শুনতে পাচ্ছেন? আপনাকে আনমিউট করার জন্য রিকোয়েস্ট দেওয়া হয়েছে, ওকে। প্রশ্ন করবেন হাসিব আহমেদ, প্রস্তুত থাকবে আরিফুল ইসলাম। হাসিব আহমেদ, আমাকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা, ভাইয়ের কাছে মূলত আমার তিনটে প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের ইংলিশ মিডিয়াম আইএলটিএস না থাকলেও যদি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থাকে ইউনিভার্সিটিতে, তাহলে কি আমি ওখানে গিয়ে ইংলিশে পড়ার সুযোগ পাবো কিনা? তার কি ছাড়া ডিরেক্ট ইংলিশে পড়ার, এই একটা কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, ভাইদের সিবির কথা বললো, এখানে যদি ইউরোপাস সিবি হয় তার কোনো সমস্যা আছে কিনা? 3 নম্বর কোশ্চেন হচ্ছে, যে ডকুমেন্ট নোটারি করার বিষয়টা বলা হয়েছে, এটা কি সবগুলোই কি তার্কি ভাষায় করতে হবে না ইংলিশে থাকলেও চলে? থ্যাংক ইউ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে গিয়ে ইংলিশ মিডিয়ামে পড়লে আপনার এমওআই দিয়ে আসলে তার্কিতে আবেদন করা যাবে না, মানে আপনি এমওআইটা আপলোড করতে পারবেন না, হ্যাঁ। দিলেও এটা আসলে খুব যে মানে আপনাকে অ্যালাউ করবে বলা মুশকিল, কারণ অনেকে আইএলটিএস দিয়েও পায় নাই। সো এই জন্য আসলে আমি গ্যারান্টি দিতে পারি না যে আপনি আইএলটিএস ছাড়া আপনি পড়তে পারবেন। 2 নম্বর হচ্ছে গিয়ে ইউরোপাস থ্রি, কোনো সমস্যা নাই, ওইটা অ্যালাউড এবং অ্যাকসেপ্টেবল, আপনি এটা দিতে পারেন। আর 3 নম্বর হচ্ছে গিয়ে আপনার সার্টিফিকেট গুলো আপনি তার্কিশ প্রথমে ট্রান্সলেট করে তারপর নোটারি করতে হবে, মানে ইংরেজি বা মেইন কপি তো আসলে নোটারি করবে না ওরা, সো ট্রান্সলেট করে তারপর নোটারি করতে হবে, এটুকুই। থ্যাংক ইউ ভাইয়া। জি, পর্যায়ে প্রশ্ন করবেন কামরুল শিমু, আপনাকে আরেকবার সুযোগ দিচ্ছি। প্রস্তুত থাকবেন আরিফুল ইসলাম।
জি ভাইয়া, আমি আর্টস থেকে করছিলাম, যে আমি ইংলিশ ডিপার্টমেন্ট থেকে আমার অনার্স শেষ হয়েছে, কিন্তু আমি মাস্টার্সটা এমবিএ থেকে করতে চাচ্ছি। আর দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে যে কি আমি মোটামুটি ড্রাইভিংটা পারি, আমি কুকিংটা পারি, তো সেক্ষেত্রে আমি পার্ট টাইম জব হিসেবে এগুলো আমি কিভাবে জবগুলো পাইতে পারি সেখানে? আচ্ছা, এই সাবজেক্ট সুইচটা আসলে একটু কঠিন, ঠিক আছে, বিশেষ করে এমবিএ তে পড়তে আসলে ওরা ব্যাকগ্রাউন্ড চায়, যেহেতু আপনি এখানে রিসার্চ বেস করবেন মাস্টার্স, সো এখানে একটু কঠিন হবে আপনার জন্য। আপনি যে সাবজেক্টে অনার্স করছেন, আপনি ওই সাবজেক্টে যদি থাকেন, আমার কাছে মনে হয় ওইটা আরো আপনার জন্য বেটার হয় ইয়ের জন্য, স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে। আর কুকিং বা ড্রাইভিংটা আসলে তার্কিতে খুব একটা বেশি সুযোগ করবে করবে না, কারণ হচ্ছে কি এখানকার ড্রাইভার, বিশেষ করে যারা মানে উবার বা ইয়ে চালায়, তো এরা তার্কিশ নাগরিক হতে হয়, বা ওদের সময় ড্রাইভিং লাইসেন্সটা বাংলাদেশ থেকে নিয়ে আসলে এখানে অ্যালাউ করবে না, এখানে এসে নতুন করে লাইসেন্স নিয়ে তারপর আবেদন করতে হবে। সো এটা আসলে একটু কঠিন, মানে ড্রাইভিং লাইসেন্স দিয়ে কোনো জব করা বা জব পাওয়াটা একটু কঠিন, বা কুকিংটাও সেম, মানে একটু টাফ। যে পর্যায়ে হচ্ছে প্রশ্ন করবেন আরিফুল ইসলাম, প্রস্তুত থাকবে তারেক হাসান। আসসালামু আলাইকুম। আমার দুইটা প্রশ্ন, একটা হচ্ছে এক্সট্রা কারিকুলামের সার্টিফিকেট, যেখানে সব বা আপনি স্যার যেটা বললেন যে সিভিতে এক্সপিরিয়েন্সের জন্য বিভিন্ন প্রশ্ন, যখন মানে আমি যখন এক্সপিরিয়েন্স উল্লেখ করব, এই কারণে যখন আমরা এক্সট্রা কারিকুলামের কথা বলবো সেখানে কি কোনো সার্টিফিকেট মানে অ্যাড করতে হবে কিনা, আর ইন্টারভিউ যখন হবে সেটা কোন প্রশ্নে হবে, বা ইন্টারভিউ যখন যে স্যারেরা করবেন তখন কোন প্রশ্নে বা কোন ভাষায় করবেন, সেটা ইংরেজি হতে পারে, বাংলা বা তা ত্রুটি কিনা, আর ওকে, এটাও প্রথম কোনো। হচ্ছে কি, এক্সট্রা কারিকুলারের ক্ষেত্রে যদি বলি আমি, এটা আপনাকে সার্টিফিকেট আপলোড করলে বেটার হয়। আর যদি না থাকে তাহলে আপনি আপলোড নাও করতে পারেন, মানে হ্যাঁ, এটা বিভিন্ন ম্যান্ডেটরি। সময় বিভিন্ন সময় স্যার হয় কি যে বিভিন্ন সময় যে এক্সট্রা কারিকুলাম গুলো হয়, যেমন সোশ্যাল অ্যাক্টিভিটিসে বিভিন্ন গ্রামে যেতে হয় আমাদের শহর থেকে একটা ছোট্টখাটো প্রোগ্রামের জন্য, যে সেই এলাকায় শিক্ষার হার কম, সেই এলাকায় শিক্ষার হার বাড়ানোর জন্য কিভাবে কি করতে হয়, এগুলো তো সার্টিফিকেট থাকে না, তো তখন সেগুলো। হ্যাঁ, সেটা বুঝতে পারছি, মানে এই জন্য বললাম যে আপনি ওখানে ডেসক্রিপশন বক্সে আপনি উল্লেখ করে দিতে পারেন, ঠিক আছে। সেই জন্য আপনাকে সার্টিফিকেট ম্যান্ডেটরি শো করতে হবে ব্যাপারটা এরকম না, বাট থাকলে আপনি দিলেন এক। দুই আর নম্বরে ইংরেজি হচ্ছে, ইংরেজিতে আপনাকে প্রশ্ন করবে, আপনাকে অবশ্যই ইংরেজিতে উত্তর দিতে হবে, কারণ তারা প্রথমে চেক করবে যে আপনি আসলে দেশের বাইরে এসে আপনি এখানকার চলাফেরার জন্য মানে মোটামুটি ইংরেজি জানেন কিনা। সো দিস ইজ দ্য কোয়েশ্চেন। তারা আপনাকে অবশ্যই ইংরেজিতে প্রশ্ন করবে, এবং আপনাকে প্রশ্ন যদি ইংরেজিতে দিতে পারেন এটা বেটার। আর যদি দিতে না পারেন, অনেক সময় হয় কি যে ভাঙা ভাঙা ইংরেজি, তো যদি আপনি বুঝতে পারেন কোনো মতে ওদেরকে, তাহলে ওরা আপনার যদি ব্যাকগ্রাউন্ড ভালো থাকে এবং আশেপাশে অন্যান্য জিনিস, রেজাল্ট বা অন্য সব কিছু যদি ভালো থাকে, তারা আপনাকে তারপরে অ্যালাউ করে আর কি। জি, বাট এমন না যে মেন্ডেটরি আপনাকে আইএলটিএস দিয়ে একেবারে হাই কোয়ালিটির ইয়ে করতে হবে, বেটার এরকম না। Yes. জি, ধন্যবাদ। এই পর্যায়ে প্রশ্ন করবেন হচ্ছে তারেক হাসান, প্রস্তুত থাকবে ইমরান হাসান। একটু দ্রুত প্রশ্ন করে ফেলবে, হ্যাঁ, 20 জন হ্যান্ড রাইজ করে ফেলেছেন, হ্যাঁ, অনেক প্রশ্ন আমাদের শেষ করতে হবে। কিভাবে ফেস করবো, মানে কিভাবে আমাদের প্রস্তুত হতে হবে ইন্টারভিউর জন্য, বা কি কি এখানে প্রশ্ন আমাদের জিজ্ঞেস এটা করতে পরে পারে? আমরা ইন্টারভিউর ব্যাপারটা হচ্ছে আপনি ইনিশিয়াল সিলেকশন আসলে এটা আমাদের দায়িত্ব আপনাকে প্রস্তুত করা। এই পর্যায়ে প্রস্তুত থাকবেন, প্রশ্ন করবেন ইমরান হাসান। আসসালামু আলাইকুম স্যার, আমি যেটা বলতে চাচ্ছিলাম সালামটা ভুলে দিয়ে ফেলছি। আচ্ছা স্যার, আমি মূলত হচ্ছে যে কওমি মাদ্রাসা থেকে পড়াশোনা করছি। কওমি মাদ্রাসাতে এই বছর আমি দাওরাতে পড়তেছি, মানে সর্বশেষ বছর আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি। কবি মাদ্রাসা থেকে সুযোগ আছে স্যার, একটু বলবেন? কওমি মাদ্রাসার সার্টিফিকেটটা আসলে অ্যালাউ করে না কোথাও, ঠিক আছে। আপনার এই আলিয়া থেকে যদি আপনার সার্টিফিকেট থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন, আদারওয়াইজ কওমি মাদ্রাসার কোনো সার্টিফিকেট মোটামুটি তার্কিক কোথাও অ্যালাউ করে না। ঠিক আছে, জি, এ পর্যায়ে মানে প্রশ্ন করবেন ইমরান হাসান, প্রস্তুত থাকবেন তারেক জামিল। ওকে, তো ইমরান হাসান প্রশ্ন করবে না, তারেক জামিল আপনি প্রশ্ন করুন। আর প্রস্তুত থাকবে হাস, তারেক জামিল প্রশ্ন করুন। তারেক জামিল প্রশ্ন করুন। তারেক জামিলকে শুনতে পাচ্ছেন? কি প্রশ্ন করবেন তোহাস? জি, জি, জি। তারেক জামিল, আমি জি, আমি তারেক জামিল আনমিউট প্রশ্ন করুন। আনমিউট করতে পারছিলাম না, সরি। বিষয়টা হচ্ছে জি, আমি জি। এবছর আলিম পরীক্ষা জিপি 5 এ উত্তীর্ণ হয়েছে, এবং আমার টোটাল মার্কসটা খুবই স্ট্যান্ডার্ড। আমি 1500-র ভিতরে 1338 পেয়েছি, এবং আমার অ্যারাবিক সাবজেক্ট গুলো, ইংলিশ, ইকোনমিক্স, সব মার্কস গুলা 90+, এবং আমার এসএসসি তেও জিপিএ রয়েছে। কিন্তু আমার মাঝে কিছু ফিজিক্যাল একটু প্রবলেম রিপিট হয়, আমার কিছু করবেন? ইয়ার গ্যাপ হয়েছিল। তো আমার মানে বর্তমান এজটা 21+ হয়ে গিয়েছে,
মানে কয়েক মাস বেশি হয়ে গেছে, এক্ষেত্রে কি আমি সুযোগ না, আপনি দিস আপনি জারি 2005 সালে, আমি একটু উদ্যানের শেষ পুনঃ করি, অ্যাপ্লিকেশন করতে পারবো? 2005 সালের 1 জানুয়ারির আগে যদি আপনার জন্ম হয় তাহলে আপনি পারবেন না। আপনার জন্য সৌদি সহ আরো কিছু অপশন আছে। আপনি আপনি তো একটা গ্রুপে আছেন তাই না? আমি আমার নাম্বারটা এইখানে দিয়ে দিচ্ছি, এখনই ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সৌদি সহ অন্যান্য কিছু স্কলারশিপ আছে, ওখানে ট্রাই করা যাবে। এই পর্যায়ে প্রশ্ন করবেন হচ্ছে তোহাস। তোহাস প্রশ্ন করুন। ভাইয়া শোনা যাচ্ছে? হ্যালো। একটু শোনা যাচ্ছে, লাউডলি প্রশ্ন বলুন। করুন। আচ্ছা, লাউডলি আমি বলুন। চায়না থেকে কম্পিউটার সায়েন্সে আমি আমি গ্রাজুয়েশন সম্পন্ন করেছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। তো আমি কি এই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবো? আর একটা বিষয় হচ্ছে আমরা কিভাবে মানে প্রসেস গুলোকে আরো সহজভাবে কিভাবে আমরা হচ্ছে আম, বুঝতে পারবো বা হচ্ছে ইজিলি আমরা হচ্ছে মানে আইডিয়াটা পাবো আর কি। আচ্ছা, হ্যাঁ, আপনি আপনি আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই সাবজেক্টে অ্যাভেলেবল তাকিতে স্কলারশিপ দেওয়া হচ্ছে। সো আপনি আবেদন করেন। আর প্রসেসিং এর ক্ষেত্রে আমি বলবো যে আপনি এডুকেশন এর আবু বকর সিদ্দিক ভাইয়ের সাথে কথা বলেন। আপনি ওনাকে হোয়াটসঅ্যাপে নক দেন, উনি আপনাকে বাকি প্রসেসিং এর ক্ষেত্রে সহযোগিতা করবে। বশিরুল্লাহ স্যার শুনতে পাচ্ছেন না? জি, শোনা যাচ্ছে ভাই। জি জি, যে প্রশ্ন করেছিল এটা অ্যান্সার কি হয়েছে? আমার এখানে নেট সমস্যা কিনা আমি এক্স্যাক্টলি হ্যাঁ, বলতে হ্যাঁ, পারবো না। অ্যান্সার হয়েছে, অ্যান্সার হয়েছে। সিয়ামুল আরেফিন ভাই, যদি একটু ইয়া করতেন। আচ্ছা, ইমরান ভাই একটা প্রশ্ন করতে ওকে, এ যাচ্ছেন। পর্যায়ে প্রশ্ন করবেন সাইমুল আরিফিন। আমার এখানে হয়তো নেট সমস্যা আছে। আচ্ছা, ইমরান ভাই একটা প্রশ্ন করবে সম্ভবত। আমরা আবার পরে নেব, হ্যাঁ। সিয়ামুন আরিফিন প্রশ্ন করুন। ওসামা আপনি প্রস্তুত থাকুন। সিয়ামুন আরিফিন প্রশ্ন প্রশ্ন করুন। স্যার, আমার কোশ্চেনটা ছিল যে আমি কি মেডিকেলে অ্যাপ্লাই করতে পারবো, মানে এমবিবিএস এর জন্য কি অ্যাপ্লাই করতে পারবো? আর হচ্ছে, এমবিবিএস এর আবেদন করতে পারবেন, তবে একটু বলে রাখি 90% আপনার মার্কস থাকতে হবে মোটামুটি সকল সাবজেক্টে, এবং আপনার হ্যাঁ সেটা মোটামুটি আমার আছে। সবকিছু হাই হতে হবে। হ্যাঁ সেটা আমার আছে, আমার সবগুলো সাবজেক্টে এসএসসি এইচএসসি দুইটাতেই আমার গোল্ডেন আছে, এবং মার্কস গুলো 90+ই আছে সবগুলো সাবজেক্টে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন ওইটাকে ইংলিশে কি অ্যাপ্লাই করতে পারবো? আমার আইএলটিএস এর কোনো স্কোর নাই। হুম, ইংরেজিতে সম্ভব না, তার কিছু করতে হবে। তার আর মেডিকেল তার মেডিকেল ইংরেজিতে পড়তে দেওয়া হয় না তাকিতে। সো ইম্পসিবল। আর ইউনিতে কি করতে পারবো, মানে ইউনিভার্সিটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা সাইকোলজিতে? টার্কিতে সরাসরি মানে আপনার মেডিকেলে কোনো সাবজেক্টে মানে কোনো ইউনিভার্সিটিতে মেডিকেলে ইংরেজিতে পড়তে দেওয়া হয় না। সো আপনি চাইলে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে আপনি চাইলে মানে পড়তে পারেন, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে সেখানে হয়তো আপনি ইংরেজিতে পড়তে পারবেন। তবে আইএলটিএস ছাড়া ওটা সম্ভব না, ইম্পসিবল। ঠিক আছে ও, সিয়ামুল আরিফিন ভাই, আচ্ছা। আপনি আমাকে ইনবক্সে নক দিন, আমি বিস্তারিত শেয়ার করব। যে পর্যায়ে প্রশ্ন করবেন ওসামা। প্রস্তুত থাকবেন রুহাইম। জি, আমি বর্তমানে কোরআনিক সায়েন্স এন্ড ইসলামিক স্টাডিতে থার্ড থার্ড ইয়ারে রানিং। তো আমি মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করার জন্য এখন থেকে কিভাবে নিজেকে গুছিয়ে নিতে পারি? আপনি আমি ব্যাপারটাতে আসলে সোহেব ভাইয়ের সাথে যোগাযোগ করেন, উনি আপনাকে সহযোগিতা করবে, কারণ এটা অনেক লম্বা একটা ব্যাপার। এখানে এক মিনিটে কথাগুলো বলা সম্ভব না আর কি। ঠিক আছে। এখানে আপনারা যারা যারা মানে দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য আমাদের স্কলারশিপ প্রস্তুতি ব্যাচ আছে একটা, হ্যাঁ। আমরা এখানে 1 বছর ধরে, ইভেন 2 বছর পর্যন্ত আমরা আপনাদেরকে প্রস্তুত করব। তো সেক্ষেত্রে এরকম যারা আছেন আমাকে ইনবক্স করবেন। জি রুহাইম, আপনি প্রশ্ন করুন। প্রস্তুত থাকবেন আর্জুন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া, ওয়ালাইকুম সালাম। প্রশ্নটা হলো, আমার ক্যান্ডিডেটটা আমার ওয়াইফ। তো সে অনার্স মাস্টার্স দুটাই রাজশাহী ইউনিভার্সিটি থেকে ইংলিশ লিটারেচারের উপরে করেছে। তো ওর কোনো থিসিস নাই, মানে থিসিস বেস কোনো এমএ করেনি, ওটা হলো থিসিস ছাড়া করেছে। তো এখন কি ইংলিশ লিটারেচারের উপরেই আবার পড়তে হবে, নাকি এটা চেঞ্জ করা করা যাবে? আর যেটা বললেন যে বয়স? বয়স 27, 27-28 হবে এখন। আচ্ছা, ওকে। এটা বলে রাখি যে তার্কিতে আসলে লিটারেচার নিয়ে কেউ স্কলারশিপ পাইছে এখন পর্যন্ত এরকম নজির নাই, বিশেষ করে বিদেশিদের ক্ষেত্রে। সো এটা খুবই ডিফিকাল্ট একটা সাবজেক্ট। মানে আপনার আসলে তার্কিতে আমি আশা দিব না এক্ষেত্রে। এটা সত্য কথা। তবে চাইলে অন্য কোনো সাবজেক্টে আবেদন করতে পারে, কিন্তু মাস্টার্স জন্য আবেদন করতে হবে। কারণ অনার্সে, সরি, পিএইচডির জন্য আবেদন করতে পারবেন না যেহেতু থিসিস নাই। তো চাইলে মাস্টার্সের জন্য ট্রাই করে দিতে পারেন।
সাবজেক্টটা চেঞ্জ করতে হবে ভাইয়া তাহলে? সাবজেক্ট ওটা রাখতে পারেন, সমস্যা নাই। আপনার যেহেতু সাবজেক্ট ভ্যারি করে, আপনি চাইলে প্রথম সাবজেক্ট দিলেন ইংলিশ লিটারেচার, সেকেন্ড সাবজেক্ট দিলেন অন্য কিছু দিন, সমস্যা নেই। আচ্ছা, আর এখানে কি ভাইয়া স্পাউস এলাও এখানে যদি পাই? ক্লাউস অ্যালাউড, বাট আপনাকে নিজের খরচে নিয়ে আসতে হবে। এখানে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা করা হবে না, আনফরচুনেটলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আর আরেকটা জিনিস ভাইয়া, আরেকটা কথা বলি, সেটা হলো সবাই তো আর স্কলারশিপ পাবে না। কথা হলো যে যেসব স্টুডেন্টরা ধরেন যে ভালো রেজাল্ট আছে বা ওরা যদি প্রাইভেটে অ্যাপ্লাই করতে চায় বা পাবলিকে অ্যাপ্লাই করতে চায়, কিন্তু এটা আমি সম্পূর্ণ প্রসিডিউর ভিন্ন। এটা অনেক লম্বা একটা প্রসিডিউর এবং সম্পূর্ণ ভিন্ন প্রসিডিউর। এটার সাথে মানে স্কলারশিপ সাথে মিলবে না। সো ওটার জন্য আপনার সাথে আলাদা করে বসতে হবে, আলাদা করে কথা বলতে হবে এটার জন্য। আমি যেটা শুনেছি যে কি বলি, স্কলারশিপ ছাড়া টার্কিশ এম্বাসি কোনো ভিসা দেয় না, মানে স্টুডেন্ট ভিসা দেয় না, এটা কি ঠিক? এটা বাস্তব সত্য কথা। স্কলারশিপ ছাড়া একটু এ কঠিন। পর্যায়ে প্রশ্ন, জি, এ পর্যায়ে প্রশ্ন করবেন আর্জুন। আর্জুন প্রশ্ন করুন, একটা প্রশ্ন করবো, জি যারা ভাইয়া আছে আমার 17 জন আছে, 17 জন আছে, আমরা একটা করে প্রশ্ন করব, এরপরে সুযোগ আসলে আবার আচ্ছা, করবো। জি আর্জুন। আপনারা চ্যাট বক্সে, বাকি যারা আছেন সবাই চ্যাট বক্সে প্রশ্নটা লিখে ফেলেন, তাহলে আমি দ্রুত প্রশ্ন দিতে পারবো। আমার কাছে মনে হয় এটা বেটার হবে। আপনারা সবাই চ্যাট বক্সে জি লিখে জি, ফেলেন। আমি ভাইয়া তাহলে চ্যাট আমার বক্সটা ওপেন অ্যাকচুয়ালি করে রাখতেছি। ওকে, অর্জুন ভাই আপনি হ্যালো প্রশ্ন প্রশ্ন করেন, করুন। বাকিরা চ্যাট বক্সে ভাইয়া, লিখেন। শুনছেন? জি। জি, আমার গ্রাজুয়েশন ছিল হচ্ছে লতে। তো আমি মাস্টার্সের জন্য কি অ্যাপ্লাই করতে পারবো কিনা, আর স্কলারশিপের কোনো ফ্যাসিলিটিস পাবো কিনা, আর হচ্ছে স্কুলিং জি, আপনি ভিসাটা প্রশ্ন ভাইয়া করুন। হবে কি? আপনার আমার ছোট ভাই হচ্ছে ক্লাস 10-এ পড়ে, এসএসসি কমপ্লিট করছে। তো হচ্ছে আমি স্কুলিং ভিসাটা ওখানে পাবো কিনা? ক্লাস 10-এ যে পড়ে তার সম্ভবত বয়স ক্রস করে ফেলছে, 16 বছরের বেশি, তো সে পারবে না। কিন্তু আপনি চাইলে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। ভাই এলএলএম এর জন্য কি, কমপ্লিট এলএলএম এর জন্য অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, পারবেন পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, আমি চ্যাট বক্সের প্রশ্নগুলো উত্তর দিচ্ছি এক এক করে। ঠিক আছে, আমি আর আপনাদের ইয়ে যাচ্ছি না। ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে আমি বলছিলাম যে ওয়ার্ক ওয়ার্ক ভিসা নিয়ে কথা বলবো। আসলে ওয়ার্ক ভিসা নিয়ে কোনো কথা বলবো বলি নাই আমি, কারণ ওয়ার্ক ভিসাটা আসলে তাকে দেওয়া হয় না। আপনি এখানে পড়াশোনা করতে আসবেন, পড়াশোনা শেষ করবেন, তারপরে আপনি এখানে কোনো একটা জব নেবেন। ওই জব নেওয়ার পরে দেন যদি আপনি কোনো জব পেয়ে মানে ওই যে ওই কোম্পানি যদি আপনাকে ওয়ার্ক পারমিট দেয়, আবেদন করে সরকারের কাছে, তাহলে তারা আপনাকে ওই পারমিট দিয়ে আপনি এখানে থাকতে পারবেন এবং নাগরিকত্বের আবেদন করতে পারবেন। আদারওয়াইজ মানে ওয়ার্ক ভিসা নিয়ে বাংলাদেশ থেকে আসা সম্ভব না। এরপরে আহ, আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং এ করছেন, ক্যান আই অ্যাপ্লাই কি? হ্যাঁ, আপনি করতে পারেন, বাট আমার কাছে মনে হবে আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করছেন, সো আপনি সিভিল ইঞ্জিনিয়ার নিয়ে আপনি আগান। এখান থেকে অনার্স সিভিল ইঞ্জিনিয়ারিং করে মাস্টার্সে আর্কিটেকচারটা একটু টাফ হয়ে যায় কিনা আপনার জন্য। সো আপনি এটা আবার চিন্তা করে দেখতে পারেন। আমার কাছে মনে হয় আপনি সিভিল ইঞ্জিনিয়ার নিয়ে মানে মাস্টার্স করতে পারেন, বেটার হবে। বাট এমনিতে যদি চান আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে গিয়ে চ্যাম্পিয়ন খান, বয়স 33, রিসার্চ মাস্টার্স করা যাবে কিনা? না, পসিবল না। 30 বছর যেহেতু ক্রস করে ফেলছে, পসিবল না আর। আহ, তার্কি থেকে ক্রেডিট ট্রান্সফার করা যাবে কিনা? 85 ক্রেডিট কমপ্লিট করে সাউথ ইস্ট ইউনিভার্সিটি। বাংলাদেশ থেকে তার্কিতে ক্রেডিট ট্রান্সফার করে একটু ডিফারেন্ট। কিরকম হয়, যেখানে একটা স্কলারশিপ আছে, ইউরো এরাসমাস এক্সচেঞ্জ প্রোগ্রাম, আমি যেটা বললাম। সো বাংলাদেশের কোনো ইউনিভার্সিটির সাথে যদি তার্কির কোনো ইউনিভার্সিটির কোলাবোরেশন থাকে, তাহলে আপনি আসতে পারবেন। আদারওয়াইজ নিজের উদ্যোগে আসলে তার্কিতে কোনো ইউনিভার্সিটিতে আপনি ক্রেডিট ট্রান্সফার করে আসতে পারবেন না। সো দ্যাটস দ্য ভেরি টাফ অ্যান্ড ইটস কোয়াইট ইম্পসিবল ফর ইউ গাইস। এটা শুধুমাত্র বাংলাদেশে কিছু ইউনিভার্সিটি আছে, যেমন আপনার ড্যাফোডিল বা আরো কয়েকটা ইউনিভার্সিটি আছে, কুমিল্লা ইউনিভার্সিটি সহ। তারা তার্কি বিভিন্ন ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন করছে। সো বাংলাদেশ থেকে ওই হিসাবে কিছু স্টুডেন্ট তার্কিতে আসে, আর এমনিতেই মানে নিজ উদ্যোগে আপনি আসতে পারবেন না। আহ, আব্দুল হুসাইন, আপনার বয়স 42+, আপনি আবেদন করবেন মাস্টার্সে, পসিবল না, যেহেতু আমি আগেই বলছি 30 বছর প্লাস ক্রস করলে মাস্টার্সে আবেদন করা সম্ভব না। স্পাউস নিয়ে যেতে হলে পরবর্তীতে কোনো সাপোর্ট দেওয়া হবে কিনা? না, স্পাউস নিয়ে যেতে হলে বা স্পাউস নিয়ে আসলে সম্পূর্ণ নিজের খরচ, এখানে আপনাকে কোনো সহযোগিতা করা হবে না এবং আপনাকে স্কলারশিপের জন্য এক্সট্রা কোনো পেমেন্টও করবে না এবং আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে কোনো সহযোগিতা করবে না। সম্পূর্ণ আপনার নিজের দায়িত্ব এটা। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করতে পারবো কিনা, লাইক সিজিপিএ ক্রাইটেরিয়া কেমন?
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হ্যাঁ করতে পারবেন, এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মাস্টার্স করা যায়। সিজিপিএ ক্রাইটেরিয়া আমি বলবো যে আপনার 3+ রাখবেন, বা 3+3.25 যদি থাকে অনার্সে, তাহলে আপনার জন্য একটু বেটার হয় আর কি, স্কলারশিপের সম্ভাবনা বেশি বাড়বে, আদারওয়াইজ একটু কমে যায়, সম্ভাবনা কমে যায়। বাট এমনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করতে পারবেন। এসএসসি সার্টিফিকেট দিয়ে আবেদন করতে পারবো কিনা, ফাউন্ডেশন ভাষা কোর্স শেষ করে কম্পিউটার সায়েন্স নিয়ে বিশেষ করতে চাই, এসএসসি ব্যাচ 24, রেজাল্ট 4.44, মাগুরা পলিটেকনিকে পড়াশোনা চলমান। হ্যাঁ, আপনি এসএসসি সার্টিফিকেট দিয়ে আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা সার্টিফিকেট আলাদা করতে হবে। কিরকম? একটা ডকুমেন্টস দিতে হবে আপনার প্রিন্সিপালের কাছ থেকে। আমরা বলি এটা হচ্ছে কি প্রফেশনাল সার্টিফিকেট। প্রফেশনাল সার্টিফিকেট নিয়ে ওইটাকে আপনি আপলোড দিবেন, সেখানে লিখবেন যে আমি পড়াশোনা করতেছি এই বছর 2025-এ, ধরেন জুনের মধ্যে আমার পড়াশোনা শেষ হবে, আমি পাশ করব, এটা আপনি উল্লেখ করবেন সেখানে। এবং আপনি সিজিপিএ 5 মানে পাবেন এটা আশা করতেছেন, এরকম একটা সার্টিফিকেট নিয়ে আপনি আপলোড দিবেন। আর আহ, তার্কিতে এসে আপনি প্রয়োজনে এটা ইয়ে করতে, মানে আমি বলবো যে এটা আবেদন করা সম্ভব, মানে বিসিএস করা আপনার পক্ষে পসিবল, কোনো সমস্যা নাই। বাট আপনার যেহেতু সার্টিফিকেট নাই, তো আপনি এখানে প্রফেশনাল সার্টিফিকেট হিসাবে আপনি ইউজ করতে পারেন। BBA from Bangladesh Open University 2012, Finance 2.51, can I apply for masters with না, যেহেতু প্রথমত হচ্ছে কি বয়স 38 পসিবল না, এবং সিজিপিএ 2.51 এটা পসিবল না, মানে দুটো দিক থেকে আপনি বাদ যাবেন আর কি, আপনাকে আমি শুরুতে বলে দিই। কারণ 2.51 খুবই লো সিজিপিএ, বিশেষ করে স্কলারশিপের ক্ষেত্রে আর কি। ডিউরিং এমএস ক্যান আই টেক মাই 2 years old ডিপেন্ডেন্ট উইথ মি? হ্যাঁ, আপনি নিতে পারবেন। আমি আবার বলছি, খাদিজা রহমান, আমি আপনার আবার বলছি যে আপনি মানে আপনার ডিপেন্ডেন্ট ইয়েতে নিয়ে আসতে পারেন, কিন্তু সম্পূর্ণ খরচ আপনার, সম্পূর্ণ খরচ আপনার। সিভিতে কত পেজ হতে হয়? সিভি 2 থেকে 3 পেজ, এর বেশি মানে হওয়াটা উচিত না আমাদের মতে। আমরা যারা বিশেষ করে মানে আমি আমার মতো বলতেছি আর কি, বা যারা রিক্রুটার তাদের মতে আর কি, যে 2 পেজ থেকে 3 পেজের বেশি হওয়া উচিত না। মাস্টার্স বা পিএইচডি কমপ্লিট করার পরে হতে পারে 4, 5 পেজ, 6 পেজ, সমস্যা নেই। বাট যেহেতু মাস্টার্স করবেন, সো প্রয়োজন নাই। মেইন ইনফো সিভিতে দিয়ে বাকিটা বুস্টারি ওয়েবসাইটের ডিটেলস দিলে কি হবে কিনা, এটা করা দরকার নাই। আপনি আপনার একটা অরিজিনাল সিভি তৈরি করে ফেলেন। আপনি এক সিভিতে আপনার অনেক সময় দেখে কি ওরা ওই আপনার অলরেডি বুস্টারি অ্যাপ্লিকেশন পোর্টালটার সিভি আপনার জন্য, তারপরও আমরা বলি যে একটা সিভি তৈরি করে, একটা স্ট্যান্ডার্ড তৈরি করে আপনি ওখানে দিয়ে দেন। তার কারণ অনেক সময় তারা সিভি দেখতে চায়, সো এটা আপনার জন্য ভালো হবে। মানে আপনি সকল ইনফরমেশন সিভিতে দিয়ে দেন, আর জাস্ট 2-3টা ইনফরমেশন দিয়ে সিভিতে বাকিটা না দেওয়াটা, এটা ভ্যালিড মনে হয় না আমার কাছে। অতিরিক্ত কি করলে চান্স পাওয়ার সম্ভাবনা বাড়ে? আইএলটিএস বাধ্যতামূলক? আইএলটিএস বাধ্যতামূলক না, আর অতিরিক্ত কোনো কিছু দরকার নাই। কারণ হচ্ছে কি অতিরিক্ত আসলে এখন এমন কিছু নাই যেটা আপনাকে স্কলারশিপ পাইতে 100% মানে গ্যারান্টি দিবে। স্কলারশিপ কখনোই আপনাকে কোনো কিছু 100% গ্যারান্টি দেয় না, কখনো দিবেন আপনাকে। সো আপনি আপনার যেগুলো অরিজিনাল আছে আপনি ওগুলো নিয়ে আগাইতে পারেন, তাকদিরে থাকলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। স্পাউস অ্যালাউ করবে কি? স্পাউস অ্যালাউ করবে, বাট নিজ খরচে। স্পাউস সহ সেম সাবজেক্টে স্কলারশিপ পাওয়া যাবে কিনা? স্পাউস সহ সেম সাবজেক্টে দুইজনে স্কলারশিপ পাইছে এরকম কোনো কেস আমি আজ প্রায় 10 বছর যাবত দেখতেছি, এখন পর্যন্ত পাই নাই। জামাই পাইলে বউ পায় না, বউ পাইলে জামাই পায় না, এটা হচ্ছে স্কলারশিপের নিয়ম, ঠিক আছে? ইভেন আপনি এখানে আসার পরে আপনার পরিবার থেকে কোনো স্কলারশিপ হোল্ডার পার্কিতে এসে স্কলারশিপ নিয়ে পড়ছে এরকম এরকম কোনো কেসও নাই, ঠিক আছে? হয়তো বা একটা বা দুইটা আছে, খুব রেয়ার, মানে নাই বলতে গেলেই চলে, এটা ভাগ্য বলে পাই গেছে। তার স্কলারশিপ শেষ, তারপরে পাইছে তার বোনের একজন, কোনো ভাই একজন পাইছে এরকম। বাট ইন দ্য মিন টাইম দুজনে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছে একই ফ্যামিলির, পসিবল নাই, পাই নাই, হয় নাই কখনো। এরপরে টার্কিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করি, তাহলে 1 বছর ল্যাঙ্গুয়েজ কোর্স কি স্কলারশিপের আওতা থাকবে? হ্যাঁ, 1 বছর ল্যাঙ্গুয়েজ কোর্স এটা স্কলারশিপের আওতা থাকবে। এই সময়টাতে আপনি পড়াশোনা করতে পারবেন, এই সময়টাতে আপনি স্কলারশিপ পাবেন, এবং স্কলারশিপের যে অপরচুনিটি, সুযোগ সুবিধা সবকিছু আপনার থাকবে, ঠিক আছে? আমার এসএসসি এইচএসসি সায়েন্স ছিল, আর আমি এখন বিবিএ অনার্সের সেকেন্ড ইয়ারে। এখন আমার অনার্সের জন্য বিবিএ তে অ্যাপ্লাই করতে পারবো? আমার আইএলটিএস নাই, সিজিপিএ 9.3, 9.3, 4.5 একটু লো যদিও, বাট তারপরে একটা ট্রাই করে দেখতে পারেন, কোনো সমস্যা নাই। বাট আমি বলবো যে আপনি বাংলাদেশে বিবি শেষ করে আসেন, কারণ আপনি অলরেডি সেকেন্ড ইয়ার আছেন। এখন এখানে আসবেন থার্ড ইয়ারে, আপনি 1 বছর ল্যাঙ্গুয়েজ কোর্স করবেন, তারপরে আপনি আবার অনার্স করবেন, অনেক লম্বা প্রসেস। আমি বলবো যে আপনি আসার দরকার নাই, আপনি বাংলাদেশে বিবিএ করেন, করে তারপরে তাকিতে আসেন মাস্টার্সের জন্য, বেটার হবে। সেক্ষেত্রে আপনার সিজিপিটা বাড়বে, ঠিক আছে? কারণ সিজিপিএ 9.3, তো এটা 9.03 অনেক কম, স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে একটু ডিফিকাল্টিস থাকতে পারে।
আমি সামি 4.39 এবং 4.17 2020। আমি কি বিএসসি আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং নিয়ে ফুল ফান্ড স্কলারশিপ পাবো কিনা, আর কষ্ট কত হতে পারে? স্কলারশিপ পাইলে কোনো কষ্ট হবে না, আর যদি স্কলারশিপ না পান তাহলে কষ্ট হবে আপনার মোটামুটি ভালো। এটা আলাদা একটা ব্যাপার, এটা আপনি ওদের সাথে কথা বলেন, এডুকেশনের সাথে আপনার সহযোগিতা করবে। বাট যেহেতু রেজাল্ট একটু খারাপ, তো আমি বলবো যে আপনি বিবিএ করি তারপরে তাকিতে আসেন। আবারও সেম বলছি, বিএসসি করি তাকিতে আসেন, মানে মাস্টার্সের জন্য তাকিতে আসেন আপনি। বিএসসি করতে মোট কত টাকা খরচ হতে পারে, এটা আলাদা একটা টপিক। আমি যেহেতু স্কলারশিপ নিয়ে কথা বলছি, সো মানে এই টপিকে এখন ঢুকলে আমি ওখান থেকে বের হতে পারবো না 1 ঘন্টার আগে। ঠিক আছে, এটা নিজ খরচে পড়তে যাওয়ার ভিন্ন ব্যাপার। বুঝতে স্কলারশিপের ওয়েবসাইটে এসি এর জন্য কোনো ডকুমেন্টস আপলোড করা যাচ্ছে না। যাচ্ছে না কি বলছে আপনাকে? অবশ্যই যাবে। মানে আপনি স্কলারশিপ পোর্টালে আপনি যদি যান, এখানে সোশ্যাল অ্যাক্টিভিটিস একটা অপশন আছে, সেখানে আপনি আপলোড করতে পারবেন। ঠিক আছে, সেখানে সার্টিফিকেট অ্যাওয়ার্ড প্রজেক্ট অপশন আছে, ওখানে আপনি ক্লিক করেন। ক্লিক করলে একটা অপশন আসবে, প্রথমে নাম, তারপরে আপনার কবে পাইছেন সেটা, আর লাস্টে আপনার এখানে একটা অপশন আছে, সেখানে আপনার সার্টিফিকেট আপলোড দেওয়ার অপশন, এটা আপনি আবেদন করতে পারবেন। এআই এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং কিরকম প্রোগ্রাম আছে ব্যাচেলরের জন্য, আপনি একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন। এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং এরকম নাই, বাট এরোস্পেস ইঞ্জিনিয়ারিং আছে। আপনি এটা মানে ঘাটাঘাটি করলে আপনি দেখতে পারবেন। বাট আমি বলবো যে এয়ারস্পেস ইঞ্জিনিয়ারিংটা একটু টাফ পাওয়াটা, ডিফিকাল্ট, বিশেষ করে বিদেশিদের জন্য দেয় না আসলে। বাট আপনি অন্য কোনো সাবজেক্ট চয়েস করতে পারলে বেটার হয়। যদি আপনার সিজিপিএ বা এসিটিএস অনেক ভালো থাকে, ট্রাই করতে পারেন। আহ, নিরাশ করবো না আমি কখনো। এসএসসি 3.72, এইচএসসি 4.767। তরিকুল ভাই, ভাই এটা দিয়ে আপনি আবেদন করলে সম্ভাবনা কম, যেহেতু 3.72 অনেক কম। আবেদন করিয়েন না, পসিবল না। বিএসসি ম্যাথমেটিক্স ন্যাশনাল ইউনিভার্সিটি, তারা কি মাস্টার্স করা যাবে? আতিক ভাই আবেদন করে দেখতে পারেন। কোনো কিছুর কোনো গ্যারান্টি দেওয়া যায় না, আমি কখনো দিতে পারবো না। আমি আপনাকে আগেও বলছি, এখনো বলতেছি, মানে কোনোভাবেই স্কলারশিপের গ্যারান্টি কেউ দিতে পারে না। আবেদন করে দেখতে পারেন ভাই। 42 ইয়ার্স, কোন দেশে সুযোগ আছে ভাই? দেশ তো আমি শুধু তাকে নিয়ে কথা বলতে পারতেছি, সো অন্য দেশটা আমি এখন এই মুহূর্তে আমার পক্ষে বলা কঠিন। আপনি আহ একটু ঘাটাঘাটি করতে পারেন, অথবা হচ্ছে গিয়ে এডুকেশনের সাথে কথা বলতে পারেন, সেক্ষেত্রে তাদের কোনো সুযোগ সুবিধা আছে কিনা তারা আপনাকে সহযোগিতা করবে আর কি। এটা আপনার আপনার সিভিটা আমাকে একটু ইনবক্সে পাঠিয়ে দিবেন, আমি কোন আমার কোন স্কলারশিপে আমরা অ্যাডজাস্ট করে দেখে আমরা চালাবো আপনাকে এরকম আহ, আচ্ছা, রাকিব বলতেছেন আমার এসএসসি এইচএসসি সায়েন্সে ছিল, আমি এখন এমবিবিএ অনার্স সেকেন্ড ইয়ারে ন্যাশনাল ইউনিভার্সিটিতে আছি। অনার্স, এটা তো আমার আনসার সম্ভবত দিছি 0.9, 2.9 ছিল। রাকিব ভাই, আপনার আনসার অলরেডি দেওয়া হয়ে গেছে একবার। এরপরে সাজিদ রেয়ান, আমি বর্তমানে বিএসসি করতেছি সিএসসি সাবজেক্টে। বিসিএস এর পর কি পিএইচডি করা সম্ভব কিনা? মাস্টার্স করা ছাড়া পিএইচডি করা পসিবল না। সাইদ ভাই, সাজিদ ভাই। তারপর হচ্ছে গিয়ে আশিকুর রহমান, আমি ওয়াসা জব করি, বয়স 40। মাস্টার্স এর কোর্সে বয়স কি শিথিলযোগ্য কিনা? না ভাই, মাস্টার্স 30 বছর, 30 বছর, এরা কোনো শিথিলযোগ্য মানে শিথিল করবে না আর কি আপনার বয়সের ক্ষেত্রে। আইফোন মাস্টার্সে করতে কত সিজিপিএ লাগবে? আইফোন আমি জানি না আপনার মাস্টার্সে আপনার নাম কি, বাট মাস্টার্সের ক্ষেত্রে সিজিপিএ আমরা প্রেফার করি 3.25 এর উপরে। এরপর হচ্ছে গিয়ে রেজাউল করিম, আহ, আমার বয়স 33, আমি লতে এলএলবি এমএমএ করা আছে, আমি কি পিএইচডি করতে পারবো কিনা? আপনি, ও ও আপনার রেজাল্ট 2.99, 2.84, 4884, 2.84 অনেক কম। না, এটা দিয়ে আপনি পিএইচডি করতে পারবেন না। 2.84 দিয়ে পিএইচডি সম্ভব না। আপনার যদি 3+ থাকতো আমি বলতাম যে ঠিক আছে আবেদন করেন, কিন্তু 2.84 দিয়ে পসিবল না, কম, অনেক কঠিন। 10,000-এর ভিতরে কি আইএলটিএস সহ বাকি সব নিয়ে প্রোফাইল ভারী করা হবে? আইএলটিএস এর কোর্স ফি আলাদা সম্ভবত, আমি যদি ভুল না করি। এডুমার্স এর সোহেব ভাই বলবেন আলাদা করে, আপনি ওনার সাথে যোগাযোগ করেন, ওনারা আপনাকে এক্ষেত্রে সহযোগিতা করবে, আমি আসলে শিওর না। কোডটা আলামিন একটু সরকার, হ্যাঁ সুমাইয়া আপু, সুমাইয়া আপু, আপনি সোহেবের সাথে যোগাযোগ করেন বা এডুমার্সের সাথে আপনি যোগাযোগ করেন। আর 10,000-এর ভিতরে আইএলটিএস টা ইনক্লুড না, আমি যতদূর জানি। অনলাইন 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 যে কোর্স যেটা আছে এটা 10,000 টাকার মধ্যেই। আর অফলাইন যে ব্যাচ গুলো আছে আমাদের কুমিল্লা এবং নোয়াখালী, ওইটার জন্য আলাদা করে ব্রাঞ্চে যোগাযোগ করবেন। ও ঢাকাতে আচ্ছা, আমাদের অফলাইন ব্যাচ এই মুহূর্তে ওই মুহূর্তে নেই আর কি। ওকে ওকে, ঠিক আছে। তারপর আপনি যোগাযোগ করেন আরো ডিটেলস ইনফরমেশনের জন্য। আলামিন সরকার, সিভিল ইঞ্জিনিয়ারিং এর বিসিএস এর কোর্স শেষ করতে মোট কত টাকা লাগবে? আবারও বলছি, আমি স্কলারশিপ নিয়ে কথা বলতেছি, আমি সেলফ ফান্ডের স্কলারশিপ, সেলফ ফান্ডের পড়াশোনাটা আমি আসলে বলতে পারতেছি না, মানে এই মুহূর্তে বলা সম্ভব না যেহেতু সময় কম।
আমার বয়স 37, স্কলারশিপ সময় মাস্টার্স সিভিল ইঞ্জিনিয়ারিং এডমিশন পেতে পারে কিনা? পারবেন, বাট এটা আবার বলতেছি, এটা নিজের খরচে সেলফ ফান্ডে, এবং সেলফ ফান্ডে এই মুহূর্তে কথা বলা মানে সময় আমার কাছে নাই। অলরেডি 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে। এটা একটা টপিক এবং এটা তো অনেক সময় লাগবে। আহ বয়স না, সেলফ দেখেন, স্কলারশিপের ক্ষেত্রে সুন্দর প্রশ্ন করছেন আবু হুরায়রা। স্কলারশিপের ক্ষেত্রে যেরকম বয়সের রেস্ট্রিকশন আছে, সেলফ ফান্ডিং এর ক্ষেত্রে কোনো বয়সের রেস্ট্রিকশন নাই। তো আপনারা আবেদন করতে পারেন। SSC 0.5, HSC 3.17, BC CGPA 3 কত 34, HSC পয়েন্ট স্কলারশিপের কোনো আচ্ছা। ফিউচার কেমন? জুম ইউজার আপনি আবেদন করতে পারেন। আপনার ফিউচার আপনি নির্ধারণ করবেন, ফিউচার তো আসলে আমরা নির্ধারণ করতে পারি না, বাট আপনার যেহেতু সিজিপি বিএসএস এর সিজিপি 3.34, আপনি চাইলে আবেদন করতে পারেন এবং আপনি ট্রাই করে দেখতে পারেন। পলিটিক্যাল সায়েন্স তো আপনি আইআর নিয়ে আবেদন করতে পারেন, পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তে পারেন, এটা আপ টু ইউ, বাট ইউ হ্যাভ এ গুড চান্স। একাডেমিশিয়ান হওয়ার জন্য সুযোগ আছে। ব্যাঙ্গালোরে এইজ কত লাগে? 21 বছর। 21 বছর ক্রস করতে পারবে না। সেলফ ফান্ডিং এ তুর্কিতে পড়তে গেলে কিরকম খরচ হতে পারে? তারেক ভাই, আমি আবারও বলছি, এটা ভিন্ন ব্যাপার, আমি এটাতে কথা বলতে পারবো না এই মুহূর্তে। রূপম ভাইয়া, আসসালামু আলাইকুম, আমি অনার্সে যেতে চাচ্ছিলাম। হিউম্যানিটিস এর সাবজেক্ট, আমি কি ল, ইকোনমিক্স বা আইআর এর 3টে সাবজেক্টের জন্য একটা, যে কোনো একটা নিয়ে পড়তে পারবেন 3টে সাবজেক্টের জন্য, ঠিক আছে রূপম ভাই? বিশেষ করে ইকোনমিক্সটা আমার বেশি ইন্টারেস্টেড। ওকে, ঠিক আছে, সমস্যা নাই, আপনি যদি পড়তে চান পড়তে পারেন, মানে যে কোনো সাবজেক্ট আপনি চয়েস করতে পারবেন, এখানে কোনো রেস্ট্রিকশন নাই। নটরডেম কলেজ থেকে স্টুডেন্ট, আমার রেকমেন্ডেশন 2টা, আমি কি আমার কলেজ টিচার থেকে নিতে পারবে কিনা? হ্যাঁ, যেহেতু আপনি নটরডেম থেকে নিছেন, 2টাই পারফেক্ট। ওরা তো বলছে যে 2টা নিতে হবে, তো আপনি যেহেতু নিয়ে নিছেন অলরেডি 2টা, কোনো সমস্যা নেই, আপনি আবেদন করেন। আমি ত্রিপলিতে অনার্স করছি, এখন মাস্টার্সে করার জন্য কি কি ক্রাইটেরিয়া আছে? আমি এতক্ষণ ধরে কথা বললাম তো এতগুলো বিষয় নিয়েই, সো আপনি আবার রেকর্ড শুনিয়ে নিন একটু, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ক্রাইটেরিয়া গুলো কি কি। আমি সামারি করতে গেলে 10 মিনিট লাগবে, আবার পুরো সেশনের 1 ঘন্টার সেশন সামারি করতে তো 10 মিনিট সময় লাগবে, তাই না? এইচএসসি 2022-এ দেখেন এখানে এসএসসি 3.72 তরিকুল ভাই, এইচএসসি 4.67, 2টা নিয়ে আপনার খুবই লো রেজাল্ট। সো অনার্সে আবেদন করতে সম্ভব, মানে আমি বলবো যে সম্ভব না, এটা সরাসরি বলে দিই, কারণ ওদের ক্রাইটেরিয়া 75%, তার মানে 4.5, মানে উপর থাকতে হবে মিনিমাম আবেদন করতে। তো আপনার 3.2 এর নিচে, একটু টাফ। ইমরান ভাই, আপনি অনার্স করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, 3.08, আপনার সম্ভাবনা কতটুকু আছে? বা সম্ভাবনা আছে, কিন্তু গ্যারান্টি কেউ দিতে পারবে না, সো আপনি আবেদন করেন। আমরা মানে এমন কেউ বলতে পারবে না যে আপনার 5%, 10%, 50% গ্যারান্টি আছে, এরকম কেউ বলতে পারবে না, কখনো বলতে পারবে না। আপনি আবেদন করে দেখেন, ঠিক আছে, বাকিটা আল্লাহ ভরসা। এরপরে আউয়াল ভাই, আমি সিজিপিএ দেখলাম 2.54, আইএলটিএস নাই, এমওএ নাই। কোন কান্ট্রি ভালো হবে সেটা আমি আসলে আপনাদেরকে এই মুহূর্তে হুট করে কিছু বলতে পারবো না, এটা আপনার সাথে বসে ঠান্ডা মাথায় কথা বলে দেন, চিন্তা করে বলতে হবে, আদারওয়াইজ এরকম বলা সম্ভব না। আর যেহেতু সিজিপিএ 2.54, আপনি টার্কিতে আসতে পারবেন না, মানে স্কলারশিপ নিয়ে আসতে পারবেন না, এটা বললাম আর কি, একটু টাফ। আমি আর এটাকে ইয়ে করতেছি না, মানে ডিটেলসে যাচ্ছি না, একটু টাফ। টার্কিতে স্কলারশিপ পাওয়া সম্ভব না এই রেজাল্ট দিয়ে। আহ তারপর হচ্ছে গিয়ে ইমরান হোসেন কর্মদেশ থেকে দেওয়া পড়ছি, তখন আলিমে 2025, টোটাল সিজিপিএ 8.33, 8.33, 4 এর নিচে চলে আসে, 4 চলে আসে। আচ্ছা, আপনার যেহেতু এখানে দেখেন, এখানে ওইগুলো আপনার এক্সপিরিয়েন্স আছে, এজেন্সির সাথে কাজ করছেন আপনি, আরো ভাষা দক্ষতা আছে, হিপস আছে, অ্যাসিস্ট্যান্ট কোচ সাইকোলজিতে ব্যাচেলর করার স্কলারশিপ সুযোগ আছে কিনা? হ্যাঁ, আপনি আপনি দেখেন ইমরান ভাই, আপনি আবেদন করেন, কারণ হচ্ছে কি আপনার ঠিক আছে রেজাল্ট একটু খারাপ, কিন্তু আপনার অনেকগুলো ইয়ে আছে, মানে এক্সট্রা কারিকুলার আছে, ইউডেমি থেকে আপনার কোর্স করা আছে, আপনি অ্যাসিস্ট্যান্ট কোচ সাইকোলজিতে আপনি ইয়ে করতে পারবেন পারবেন আপনি আবেদন করেন, চেষ্টা করেন, কারণ হচ্ছে গিয়ে আমরা তখনই বলি যখন আপনার রেজাল্ট খারাপ থাকে, কিন্তু আপনার যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বেশি থাকে, তাহলে আপনি এটা মানে ইয়ে করেন, মানে এটাকে নিয়ে আসতে পারেন, সামনে নিয়ে আসতে পারেন। সো আপনি চেষ্টা করেন, আবেদন করেন, বাকিটা আল্লাহর উপর দোয়া, আল্লাহর পরে ছাই দিয়ে দোয়া করেন। মেহেদি আইফোন, ফ্যাশন ডিজাইনের সাপ্লাই চেঞ্জে আগে age 25, সাপ্লাই চেঞ্জে 6 মান্থের পিজিডি আছে। মাস্টার্সে কোনো রিসার্চ জার্নালে পাবলিকেশন হয় নাই। পাবলিকেশন ফরজ না,
মেহেদী ভাই, তবে আপনি আবেদন করেন, যেহেতু আপনার অলরেডি এক্সপিরিয়েন্সও আছে, পাশাপাশি আপনি যেহেতু ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছেন, আবেদন করতে পারেন, আল্লাহ ভরসা বাকিটা। স্টাডি গ্যাপ নিয়ে জাহিদ ভাই, স্টাডি গ্যাপ 2022-এ করছেন, আপনার যদি এইজ যদি ঠিক থাকে তাহলে স্টাডি গ্যাপ কোনো সমস্যা না, যদি এইজ ঠিক না থাকে তাহলে স্টাডি গ্যাপ কোনো লাভ মানে কোনো ইয়ে নাই আর কি, ফায়দা নাই। সো আপনি দেখেন আপনার এইজ ক্রাইটেরিয়া ঠিক করতেছে কিনা। 3.38 আমার জন্য এই মুহূর্তে করণীয় কি? মুরাদ ভাই আপনি আবেদন করেন, ঠিক আছে? আপনার যেহেতু সিভিল ইঞ্জিনিয়ারিং এ 3.38, আপনি আবেদন করেন, এটা এডুকেশনের সাথে যোগাযোগ করেন, তারা আপনাকে সহযোগিতা করবে। আহ, তারপরে আলামিন সরকার নিজে নিজে কোথাও আবেদন করতে পারবেন। আপনি তাকিব বুস্টার স্কলারশিপের আবেদনের ইয়ে আছে, ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে আপনার মোটামুটি সকল ইনফরমেশন দেওয়া আছে, সকল ইনফরমেশন দেওয়া আছে। আপনি ওগুলো পড়েন, পরে 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 যদি আপনি বুঝেন তাহলে আপনি আবেদন করেন, ওখান থেকে আবেদন করেন। তার্কি বুস্তারি একটা ওয়েবসাইট আছে, আপনি লেখেন, গুগলে সার্চ করেন তার্কি বুস্তারি। এরপরে নীরব, গ্রাজুয়েশন কমপ্লিট করছি, 3.37 স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি কেমন? আবারও বলছি, স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি নিয়ে আমরা কখনো কোনো গ্যারান্টি দিতে পারি না। বিজনেস ফ্যাকাল্টি সাবজেক্টগুলো কি অ্যাভেলেবল? হ্যাঁ অ্যাভেলেবল, ম্যানেজমেন্ট মার্কেটিং অ্যাভেলেবল। আশিক শাহরিয়ার ভাই অ্যাভেলেবল, আপনি আবেদন করতে পারেন। উম, ইসফাত হোসেন রাইহান ভাই, যেহেতু আপনার বয়স 2004-এ, সম্ভব না, এলিজেবল না। সাজিদ ভাই আবারও বলছি, স্পোর্টস নিতে কোনো সহযোগিতা করা হবে না। রাকিব ভাই আপনার প্রশ্ন উত্তর কয়েকবার দিছি আমি। এরপরে এসএসসি দিয়ে বিএসসি আফটার ফাউন্ডেশন এর জন্য অ্যাপ্লাই করা যাবে কিনা? এসএসসি দিয়ে বিএসসি আফটার ফাউন্ডেশন, আমি প্রশ্ন বুঝতে পারিনি আপনার, আপনি আবার প্রশ্ন করেন একটু। আব্দুল্লাহ হাসান নাইম, সিজিপিএ 2.68 মাস্টার জন্য হবে কিনা? না। নিহাল ভাই, পসিবল না। আবেদন করা উচিত হবে কিনা? সামিন সামিন ভাই, আবেদন করা উচিত হবে কিনা আপনি ট্রাই করে দেখতে পারেন, আপনার যদি এক্সট্রা করে ভালো থাকে তাহলে আবেদন করেন, যেহেতু আপনার রেজাল্ট খারাপ, তো আপনি দেখেন অন্য কোনো উপায়ে আপনি পারেন কিনা। এইচএসসি রেজাল্ট 3.34, এসএসসি 4 পয়েন্ট। মাহফুজ ভাই, আবেদন করার সম্ভাবনা আমি বলবো নাই, যেহেতু আপনার রেজাল্ট খুবই খারাপ। ইমরান ভাই, বয়স 37, সম্ভব না। 37 বয়স হওয়ার কারণে মানে অনার্স তো সম্ভব, মাস্টার তো সম্ভব না, পিএইচডি সম্ভব না। মীর তানজিব মাহি, এখন মাস্টার্সে করার জন্য কি কি ক্রাইটেরিয়া আছে? মাহি ভাই আপনি ইয়ে করেন, এডুকেশনের সাথে কথা বলেন, ওরা আপনাকে সহযোগিতা করবে পুরো ক্রাইটেরিয়া ব্যাপারে। কিম জুক, অ্যাপ্লিকেশন শুরু হয় জানুয়ারি 15 তারিখ থেকে। আকিব ডিএম, এসএসসি এইচএসসি তে এ পেয়ে স্কলারশিপ পেয়েছে, দুইটাতে স্কলারশিপ পেয়েছে, এরকম কঠিন? মানে দুইটাতেই এ পেয়ে স্কলারশিপ পেয়েছে, কঠিন, মিনিমাম একটাতে প্লাস থাকতে হবে মিনিমাম। রাজকুমার, রেজাউল কুমার, রেজাউল সরি রেজাউল করিম, আপনার বয়স 33 বছর, সম্ভব না ভাই। 33 বছর ক্রস করলে আর সম্ভব না, মানে মাস্টার্সের জন্য সম্ভব না, পিএইচডির জন্য সম্ভব, কিন্তু আমি আবার বলছি যে আপনার রেজাল্ট যেহেতু খুবই খারাপ, সরি খুবই সরি সরি খুবই খারাপ না, মানে মোটামুটি খারাপ, 2.84, এটা যদি 3+ থাকতো আমি বলতে আবেদন করেন, যদি 3+ না তো একটু কঠিন। এমবিবিএস এর জন্য কি আইএলটিএস লাগবে কিনা? না, এমবিবিএস এর জন্য আইএলটিএস লাগবে না। রূপম ভাই আপনি আবেদন করেন, কোনো সমস্যা নাই, আপনি যে কোনো সাবজেক্টে আবেদন করতে পারবেন, আপনার জন্য সুবিধা আছে। আবেদন করে দেখেন, তারপরে বাকিটা আল্লাহ ভরসা। উম কয় মাদ্রাসা আবেদন করতে, ওসামা ভাই, কয় মাদ্রাসা কেউ আবেদন করতে পারবে না, মানে যেহেতু সার্টিফিকেট নাই, আপনি যদি কোনো আলিয়া মাদ্রাসা থেকে সার্টিফিকেট নিয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন, আদারওয়াইজ সম্ভব না। আরমান হোসেন ভাই, বয়স 19, আবেদন করেন, করতে পারবেন। মাজহারুল ভাই, হ্যাঁ, প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে আবেদন করা যাবে। আরিফুল, ব্যাচেলর জন্য সায়েন্স, কোন সাবজেক্টে আবেদন করা ভালো হয় বলে কোনো প্রশ্ন নাই আসলে, আবেদন আপনি করবেন। সো আপনার যদি মনে হয় যে আমি এই সাবজেক্টে করলে ভালো করতে পারবো, তাহলে আপনি ওইটা আবেদন করেন, ঠিক আছে? মানে আমরা আপনাকে বললাম যে এটা আপনি আবেদন করেন, আপনি এটা পড়লেন, আপনার ভালো লাগলো না, পরে আপনি আর ইয়ে করলেন না, ওরকম না। আপনি আপনার সাবজেক্ট আবেদন করেন, ঠিক আছে? আপনার যেটা পছন্দ, আপনার যেটা ভালো লাগে এটা আবেদন করেন। হামিম,
ডিপ্লোমা কমপ্লিট করছেন, সিজিপিএ 3.30, বিসিএস করা যাবে কিনা? হ্যাঁ, সিএসসি তে বিসিএস করা যাবে, আবেদন করতে পারবেন, সমস্যা নেই। জাহিন ইসলাম, আপনি কি লিখলেন ভাই এগুলো? ইসলামিন আইদিন ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি, ইসলামিক কুলতা ইউনিভার্সিটি, এক্সচেঞ্জ ট্রান্সফার স্পেন। ওয়েবসাইট ভিজিট করে দেখলাম এই ভার্সিটি গুলো সাইনিং করা আছে, এগুলোতে কি ক্রেডিট ট্রান্সফার করা যাবে কিনা? হ্যাঁ, যেহেতু আপনি সাউথ ইস্ট ইউনিভার্সিটির সাথে এদের সাথে কানেকশন করা আছে, কোলাবোরেশন করা আছে, পাটনা ইউনিভার্সিটি, তো আপনি আসতে পারবেন, কোনো সমস্যা নেই। ও, ওকে, আমি এতটুকুতে শেষ করি আজকের মতো। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদেরকে, যারা ছিলেন, বড় যারা ধন্যবাদ প্রশ্ন করেছেন আমার সাথে সবাইকে থাকার ধন্যবাদ জন্য। জানাচ্ছি। বাকি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা গ্রুপে করতে পারেন, আমাকে এখানে কনভার্ট করে দিবেন, আমি এগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে ওকে, তাহলে আমরা আজকের সেমিনারটি আমরা এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বশিরুল্লাহ স্যারকে দীর্ঘ সময় আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনাদের আরো অনেকগুলো প্রশ্ন আছে, আপনি প্রশ্নগুলো আমাকে আমাকে ইনবক্স করলে আমি ফরওয়ার্ড করে দিব। আর হচ্ছে আপনার নাম্বারটি আমি বলেছি, আবারও লিখে দিচ্ছি আর কি, 01717707626। এডুমেক্সের যে অফিসিয়াল যে নাম্বার যেটা আছে, আপনি ফেসবুক পেজ আর হচ্ছে সব জায়গাগুলোতে আপনি যে নাম্বারটি পাবেন, ওই নাম্বারটি হচ্ছে আমার অফিসিয়াল নাম্বার, স্কলারশিপের সেন্টারের নাম্বার। আপনি হচ্ছে কল দিতে পারেন সরাসরি। আর যে কোনো প্রশ্ন আমি আপনার সাথে কথা বলবো। আপনারা হচ্ছে আগামীকালকে সকালে আপনাদেরকে একটা শর্ট সিভি ভার্সন দিব, ওইটা পূরণ করে পাঠাবেন। যারা পূরণ করে পাঠাবেন তাদেরকে কল দিব। কেউ যদি কোনো কারণে মানে কল পেয়ে না থাকেন, তাহলে একটু ওয়েট করুন, পরে আবার 2 ঘন্টা পরে, হ্যাঁ 3 ঘন্টা পরে একটা মেসেজ দিয়ে সময় করে কল দিব। অফিস সময় হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা, এর মধ্যে আপনি কল দিবেন। আমরা হচ্ছে বাকি প্রস্তুতিগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি বশিরুল্লাহ স্যার। সর্বশেষ কোনো বিষয় বলার আছে কিনা, তাহলে আমরা একটু শেষ করবো। না, আর তো বলা না, সবকিছু বলে দিলাম। আপনাদের জন্য শুভকামনা রইলো ইনশাল্লাহ। এখানে যারা আজকে উপস্থিত ছিলেন, আমি আশা করবো এখান থেকে মিনিমাম তো 5 থেকে 10 জন তুরস্কে আসবেন, মিনিমাম। মিনিমাম, ম্যাক্সিমাম যত পারেন, কারণ কোটা তো হচ্ছে কি মোটামুটি 50 জনের কোটা বা 70 জনের কোটা। সো চাইলে তো আর সবাই আসতে পারবে না, তবে আমি চাই যে মিনিমাম 5 জন আসেন আপনাদের এখান থেকে। আর স্বপ্ন দেখেন, বড় স্বপ্ন দেখেন ইনশাল্লাহ। বাকিটা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ইনশাল্লাহ কবুল করবেন। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। জি জি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বশিরুল্লাহ স্যারকে আবার